ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে প্রেগন্যান্সি এক্সারসাইজের ক্লাস, আপনারা অলরেডি জানেন। আম, আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আস্তে আস্তে দিব ইনশাআল্লাহ। ক্লাসের দিকে আমরা আগে আস্তে আস্তে প্রোগ্রেস করি। হ্যাঁ, আমাদের ক্লাস মেটেরিয়াল রিভিউ করে দিয়েছেন ডক্টর ফাতেমা ইয়াসমিন আপু। আর ক্লাসের শুরুতে কিছু ডিসক্লেইমার দিয়ে নেই। হ্যাঁ, এটা হচ্ছে যে গর্ভকালীন ব্যায়াম আপনারা, আমি অন্যান্য ব্যাচের চাইতে আপনাদের মধ্যে আমি আগ্রহ বেশি দেখতে পাচ্ছি মাশাআল্লাহ। অনেকে ক্লাসের আগে থেকে জানতে চাচ্ছেন, এক্সারসাইজ রিলেটেড প্রশ্ন করছেন। তো তার মানে মনে হয় আপনারা ব্যায়াম সম্পর্কে মোটামুটি ধারণা রাখেন, বা নর্মাল ডেলিভারি ন্যাচারাল বার্থের ক্ষেত্রে ব্যায়ামের গুরুত্ব সম্পর্কে আপনারা কিছুটা আইডিয়া রাখেন। এখন হ্যাঁ, এটার অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, তবে এটা আমরা প্রশ্ন করলাম গ্রুপে, অনেকের মিসক্যারেজের হিস্ট্রি আছে, কারো দুইটা তিনটা, এরকম বিভিন্ন হিস্ট্রি থাকে এক একজনের। তো সবার শারীরিক গঠন একরকম না, অনেকের অনেক রকম জটিলতা থাকতে পারে। তাই ব্যায়াম করার আগে অবশ্যই আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন। তো যে আপুদের একটু কনসার্ন আছে, আমি সবাইকে ক্লাসে জয়েন করার জন্য বলি, এমনকি যারা জানেন তাদের সিজারিয়ান ডেলিভারি হবে, নর্মাল ডেলিভারি হয়তো হবে না। হ্যাঁ, তারাও জয়েন করেছেন, আমি তাদেরকেও বলবো, পরামর্শ দিব প্রেগন্যান্সিতে অ্যাক্টিভ থাকার, ব্যায়াম করার। তবে আপনার শারীরিক অবস্থার উপর নির্ভর করে আপনি আপনার ডাক্তারের সাথে কথা বলে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে ব্যায়াম শুরু করেন ইনশাল্লাহ। আর নর্মালি মোটামুটি প্রথম 3 মাস হচ্ছে গিয়ে মিসক্যারেজের রিস্কটা থাকে। 3 মাস পার হয়ে গেলে আপনি ডাক্তারের সাথে কথা বলেন, যাদের মিসক্যারেজের হিস্ট্রি আছে আর কি। 3 মাসের পর আপনি ডাক্তারের সাথে কথা বলেন এবং ওনার মতামতটা কি শুনেন, যে উনি এখন আপনাকে অ্যাক্টিভ থাকার জন্য বলে কিনা, ব্যায়াম করার জন্য বলে কিনা। যখন রিস্ক পিরিয়ডটা পার হয়ে যাবে, ডাক্তারের সাথে কথা বলার পর বুঝতে পারার পরে তারপর আপনি ইনশাল্লাহ ব্যায়াম শুরু করতে পারেন। এখন এখানে যারা শর্ট ভিডিওগুলো দেখেছেন, আমি আশা করছি যে আপনারা শর্ট ভিডিও দেখেছেন। সেখানে আমি কিন্তু এটাও একটু বলে দিই যে আপনার ডাক্তার নর্মাল ডেলিভারি ফ্রেন্ডলি কিনা। হ্যাঁ, নর্মাল ডেলিভারি আপনাকে সাপোর্ট করবে কিনা সেটা বোঝার একটা উপায় হচ্ছে যে আপনার ডাক্তার আপনাকে ব্যায়ামের ব্যাপারে পজিটিভ কিছু বলেন কিনা, ব্যায়াম করতে উৎসাহিত করেন কিনা, অথবা নিজে থেকে কোনো আম, ব্যায়াম আপনাকে দেখান কিনা, ব্যায়ামের একটা কোনো ভিডিও আপনাকে দেন কিনা, এরকম কিছু, বা আপনি জিজ্ঞেস করলে সে ব্যাপারে পজিটিভ থাকেন কিনা। যদি দেখা যায় যে উনি আপনাকে একেবারে নিরুৎসাহিত করছে বা ব্যায়ামের তেমন কোনো প্রয়োজন নাই, এটা আপনার এই প্রশ্ন উনি সরাসরি বাতিল করে দিচ্ছে, তাহলে আপনার একটু চিন্তা করার দরকার আছে যে আপনাকে উনি নর্মাল ডেলিভারি যদি চান তাহলে কতটুকু সাপোর্ট করবে। কারণ এখন কিন্তু আমরা এটাও জানি যে শুধু নর্মাল ডেলিভারির জন্যই প্রেগনেন্সিতে ব্যায়াম করতে হয়, বিষয়টা এরকম না। হ্যাঁ, সিজারিয়ান ডেলিভারি হলেও আপনার কিছু মাত্রায় ব্যায়ামের প্রয়োজন আছে। এমনকি যে কোনো মানুষেরই আসলে ব্যায়াম করাটা দরকার। হ্যাঁ, নিজের শরীরকে অ্যাক্টিভ রাখার জন্য, মাসেলগুলোকে অ্যাক্টিভ রাখার জন্য। পর্যাপ্ত অ্যাক্টিভিটির অভাবে আমাদের শরীরের বিভিন্ন জায়গা আহ দুর্বল হয়ে যায় এবং দেখা যায় যে তাদের ইফেক্টিভনেস হারিয়ে ফেলে। ঠিক আছে, তো আপনি 9টা মাস যদি খালি শুয়ে বসেই থাকেন, পরবর্তীতে নর্মাল ডেলিভারির মতো এমন একটা ফিজিক্যাল পরিশ্রমের কাজ, সেটা কিন্তু এমনি এমনি হয়ে যাবে, বিষয়টা তেমন না। তো এক্ষেত্রে ডাক্তারও যদি বুঝেন বিষয়টা, তিনি আপনাকে উৎসাহিত করবেন। আর ডাক্তার যদি প্রথম থেকেই মাথায় রাখেন যে আপনার না, এই পেশেন্টের আমি সিজারি করাবো, বা সেরকম যদি ওনার মন মানসিকতা হয়, তাহলে কিন্তু আপনি তার কাছ থেকে পর্যাপ্ত সাপোর্ট পাবেন না। তো ডাক্তারের সাথে কথা বললেও আপনি বুঝবেন উনি আপনাকে কতটুকু ব্যায়ামের ব্যাপারে সাপোর্ট করছে। যদি ভালো, মানে ভালো মনে হয় আপনার, তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি দেখেন যে না, উনি অতটা আগ্রহী না আপনার ব্যায়ামের ব্যাপারে, বা আপনাকে একেবারেই নিরুৎসাহিত করছে, তখন আপনি একটু চিন্তা করতে পারেন অন্য কোনো ডাক্তারের পরামর্শ নেওয়া যায় কিনা সে ব্যাপারে। আচ্ছা, আহ একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা আজকের ক্লাসের আগে বলে নেই। আজকের ক্লাস হচ্ছে এক্সারসাইজের ক্লাস। এই ক্লাসেও আপনারা যারা শর্ট ভিডিও দেখেছেন মোটামুটি একটু ধারণা পেয়েছেন যে আমরা ফিমেল বডি পার্টস বা ফিমেল জেনিটাল পার্টস, এই জিনিসগুলো আমাদের কথাবার্তার মধ্যে আসবে। হ্যাঁ, এবং সামনের দুটো ক্লাস হচ্ছে লেবারের প্রস্তুতি এবং লেবার। তো এই ক্লাসগুলোতে আমরা নর্মাল ডেলিভারি ডিটেলসে যাবো ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে এমন ফিমেল বডির এমন কিছু পার্সোনাল কথাবার্তা উঠে আসবে, যেগুলো আমরা সাধারণত ক্লাসে বসে ডিসকাস করি না, বা আমরা কখনো আমাদের পড়াশোনার মাঝে পড়ি নাই, এমন অনেকেই আছেন যারা মেডিকেল ব্যাকগ্রাউন্ডের বাইরে। তো সেই ক্ষেত্রে এই ক্লাসগুলো যেহেতু, আজকের ক্লাসটা ছাড়া বাকি লেবারের ক্লাসগুলো যেহেতু ভাইদের জন্য ওপেন। হ্যাঁ, তো আপনারা, আমি বলবো যে সংকোচ বোধ করবেন না। হ্যাঁ, বিষয়গুলো সহজভাবে নেবেন, কারণ এখানে আপনারা শিখতে আসছেন, জানতে আসছেন, এবং সামনে এই দিনটা আসবে আপনাদের জীবনে ইনশাল্লাহ। তো সেই ক্ষেত্রে আপনাদের একটা প্রস্তুতি থাকাটা দরকার। কোনো প্রশ্ন থাকলে সহজভাবে জিজ্ঞেস করবেন। এবং কেউ যদি জুমে সরাসরি শুধু আমাকেই প্রশ্ন করতে চান, তাহলে কিন্তু সেই অপশনটাও আছে। হ্যাঁ, আপনার প্রশ্ন হয়তো যদি ভাইরা ক্লাসে উপস্থিত থাকেন ওনারা দেখতে পাবেন না, সে অপশন আছে। তো সংকোচ করবেন না, কারণ আমাদের ইসলামেও কিন্তু আছে যে যে জ্ঞান আপনার জন্য প্রয়োজন, সেই জ্ঞান অর্জনে আমরা যেন সংকোচ না করি। তো ইনশাআল্লাহ স্বাচ্ছন্দ্যে বিষয়গুলো গ্রহণ করতে চেষ্টা করবেন। তো আজকে আমরা ব্যায়াম নিয়ে বিস্তারিত আলোচনায় চলে যাব, আমাদের মূল ক্লাস সেটা নিয়ে একটা একটা করে ব্যায়ামগুলো আমরা দেখি। আমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে আহ নিরাপদ কাজ কি কি প্রেগনেন্সিতে। প্রেগনেন্সিতে নিরাপদ কাজের মাঝে আছে হাঁটা, সাঁতার কাটা, যোগা, সিঁড়ি বেয়ে ওঠা, ভ্যাকিউম করা। ভ্যাকিউম করা হচ্ছে গিয়ে
আমাদের দেশের প্রেক্ষিতে আমরা যেটা ঝাড়ু দেওয়া মোছা বুঝাই, বাইরের দেশে হচ্ছে ভ্যাকিউম ক্লিনার দিয়ে সেটা ভ্যাকিউম করা, মানে ঘরটা ক্লিন করা। তারপর অন্যান্য ঘরোয়া যে কাজকর্মগুলো, এগুলো মোটামুটি নিরাপদ। শরীরের উপরের অংশ বা বাহু স্ট্রেচিং করা, এই জিনিসগুলো অনেকেই আমরা মনে করি যে প্রেগনেন্সিতে বোধহয় হয়তো একটু বেশি রেস্টেই থাকতে হবে, বা অনেক রকম প্রশ্ন থাকে আমাদের যে সিঁড়ি দিয়ে ওঠানামা করা যাবে কিনা। এখন আপনার যদি এটা হেলদি প্রেগনেন্সি হয়, তাহলে এই যে এই কাজগুলো, এগুলোতে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। হ্যাঁ, এই কাজগুলোতে কোনো সমস্যা নাই। হাঁটা বা সাঁতার কাটা, এই এই জিনিসগুলো আসলে আমাদের দেশে তো আমরা খুব বেশি প্র্যাকটিস করি না, বা বাইরের দেশে অনেকেই উৎসাহিত করে। আর যাদের ঘরে সিঁড়িতে ওঠানামা করার সুযোগ আছে বা করতে হয়, তারা কিন্তু সতর্কতার সাথে করতে পারেন ইনশাল্লাহ। তো এই কাজগুলো হাঁটা মনে করেন যে সপ্তাহে 3 থেকে 4 বার, 15 থেকে 30 মিনিট এভাবে করে বলা হয়। এখন কারো যদি আগে থেকে হাঁটার অভ্যাস একেবারেই না থাকে, বলবো যে অল্প অল্প করে সেটা শুরু করতে, 10 মিনিট 15 মিনিট ভাবে শুরু করতে, ধীরে ধীরে সময়টা বাড়িয়ে 30 মিনিটে নিতে। এখন একটা কথা বলে রাখি, হ্যাঁ শুরুতে এটা সবাই একটু লিখে রাখেন, কারণ এই প্রশ্নটা আমি পুরো ক্লাস জুড়ে অনেক পাই। এটা শুরুতেই বলে নেওয়া ভালো। আমরা আজকে যেই ব্যায়াম দেখবো, হ্যাঁ, যতগুলো ব্যায়ামই দেখবো, এগুলো সবই একটা সুস্থ প্রেগনেন্সিতে, আপনার কোনো যদি ফিজিক্যাল প্রেগনেন্সির জনিত কোনো জটিলতা না থাকে, তাহলে কিন্তু একটা সুস্থ প্রেগনেন্সিতে আপনি পুরো প্রেগনেন্সিতেই করতে পারবেন, প্রথম ট্রাইমেস্টার থেকেই শুরু করতে পারবেন ইনশাল্লাহ। কিন্তু যদি আপনি সুস্থ প্রেগনেন্সি, তারপর আপনি একটু সতর্কতার কারণে প্রথম ট্রাইমেস্টারে প্রথম 3 মাসের রেস্টে থাকতে চান, তাহলে সেটাও করতে পারেন। হ্যাঁ, তো এটা আমাকে প্রতিটা ব্যায়ামের শুরুতেই বলার প্রয়োজন নাই যে এটা কবে থেকে করব বা কত মাস থেকে করব, কত সপ্তাহ থেকে করব। এই কথাটা প্রথমেই বলে নিচ্ছি, এই সব কিছু আপনারা একদম পুরো প্রেগনেন্সিতেই করতে পারবেন যদি সুস্থ থাকে। আর কেউ যদি সতর্কতার কারণে প্রথম 3 মাসের পর থেকে করতে চান, তাহলে সেটাও করতে পারে। আর যাদের একটু কমপ্লিকেশনস আছে, তারা তো কমপ্লিকেশনস এর পার্টটা কেটে যাওয়ার পর ইনশাল্লাহ, যদি সেটা মিসক্যারেজ হয়, আমি অলরেডি বলেছি, ডাক্তারের সাথে কথা বলে নিয়ে তারপর করবেন ইনশাল্লাহ। আচ্ছা, আমি মিসক্যারেজ ছাড়া খুব বেশি আদার প্রবলেমস দেখি নাই আপনাদের এই গ্রুপটাতে। যদি আমার মিস হয়ে থাকে, তাহলে আলাদা করে পরে পরে আমাকে ক্লাসের পরে জিজ্ঞেস করতে পারেন ইনশাল্লাহ। আহ তো এতটুকুই। এখন আচ্ছা, প্রশ্ন হচ্ছে তাজনিম আপু, কতটুকু ওয়েট ক্যারি করা যায়? 1 কেজি চালের প্যাকেট, বালতি ভরা পানি আনানো যাবে? 1 কেজি চালের প্যাকেট, এগুলো তো করাই যাবে। এগুলো করাই যাবে। বালতি ভরা পানি, এই জিনিসগুলো বালতির সাইজ কেমন সেটার উপরও ডিপেন্ড করবে। হ্যাঁ, এখন বিশাল বড় বালতিতে হলে অসুবিধা, ছোটখাটো বালতি এটা করাই যায়। এবং যেটা হচ্ছে কি, শরীরের কোনো এক সাইডে বেশি ভর লাগে এরকম কিছু না করাই ভালো। যেমন আপনি যদি 2 হাত দিয়ে ক্যারি করতে পারবেন যে জিনিসগুলো, সেটা করা ভালো। কিন্তু বালতি বা এরকম জিনিস দেখা যায় যে হয়তোবা আপনাকে এক এক হাতে ধরতে হচ্ছে, সেগুলো শরীরের এক সাইডে বেশি ভর দিতে হয়, সেগুলো ক্যারি না করাটাই ভালো হবে। যদি যদি ছোটখাটো হয়, খুব বেশি আহ সমস্যা না হয়, তাহলে সেটা করতে পারেন। আচ্ছা, ইয়োগা বলতে এখানে ব্যায়াম বোঝাচ্ছে শুধু। হ্যাঁ, ইয়োগার যে স্পিরিচুয়াল পার্ট সেটা বোঝানো হচ্ছে না। ঠিক আছে আপু, শুধুই ব্যায়ামের উদ্দেশ্যে যে ইয়োগা, অতটুকু বোঝানো হয়। কারো যদি প্রেগনেন্সির আগে থেকে ব্যায়ামগুলো করার অভ্যাস থাকে, তাহলে প্রেগনেন্সিতেও করতে পারে। তবে এখানে একটা জিনিস খালি, যে কোনো তলপেটের ব্যায়াম করা যাবে না প্রেগনেন্সিতে, কোনো তলপেটের ব্যায়াম করবেন না। এখন এই যে এই নর্মাল যে শারীরিক কাজগুলো, এগুলোর উপকারিতাটা কি সেটা একটু জানি। এগুলো আপনার এনার্জি বাড়াবে, স্ট্যামিনা বাড়াবে, আপনার অ্যারোবিক ফিটনেস বাড়াবে। এখন অ্যারোবিক ফিটনেস মানে হচ্ছে যে আপনার শরীরের বড় মাসেল যেগুলো, হিপ, থাই, তারপর আর্মস, এই জাতীয় মাসেলগুলোর রিপিটেটিভ মুভমেন্ট। হ্যাঁ, যেমন হাঁটার কারণে এরকমটা হয়, শরীরের বিগার মাসেলগুলোর মুভমেন্ট হয়। তো এই অ্যারোবিক ফিটনেস বাড়াবে এবং বিভিন্ন মাসেলকে স্ট্রেচ করতে হেল্প করে। আর যেটা আমি হাইলাইট করেছি, সেটার কথা হচ্ছে, আপনারা এই যে এখানে যে হাড়টা দেখতে পাচ্ছেন, এটার নাম তো আপনারা শর্ট ভিডিও থেকে জানার কথা, এটা হচ্ছে পেলভিস। হাঁটলে যেই জিনিসটা হয়, যখন আপনি আপনার লেবারের সময় হাঁটবেন ইনশাল্লাহ, সেই সময় এটা হবে। হ্যাঁ, আহ পেলভিসে এদিক দিয়ে তো, এই যে পেলভিসের মাঝে যে গর্তটা, হুম, এই উপর দিয়ে বাচ্চা প্রবেশ করবে, আর নিচ দিয়ে বাচ্চা বের হবে। এখন এই উপরের যে অংশটা, যে গর্তটা আর কি, হ্যাঁ, যেখান দিয়ে বাচ্চা মাথাটা ঢুকবে, সেটাকে বলা হয় পেলভিসের ইনলেট। ঠিক আছে, আর যেদিকে বাচ্চা বের হবে সেটা হচ্ছে পেলভিসের আউটলেট।
তো আপনি যখন লেবারের সময় হাঁটবেন, হ্যাঁ, আপনার এই মুভমেন্টের কারণে আপনার পেলভিসের ইনলেটটা আরো প্রসারিত হতে হেল্প করবে। এবং এই মুভমেন্টের ফলে দেখা যায় বাচ্চা সে তো নিচের দিকে নেমে আসছে, সে একটা স্পেস পায় আরো ভালোভাবে তার মাথাটা ভিতরে ঢোকার এবং সেট হওয়ার। ঠিক আছে, তো পেলভিসের ইনলেটটা ওপেন হয় আপনি যখন লেবারের সময় হাঁটাহাঁটি করবেন। তো বাচ্চা যত দ্রুত লেবারের সময় পেলভিসের ইনলেটে প্রবেশ করবে এবং আরো নিচের দিকে নেমে আসবে, লেবারের সময়ও ততটাই আমি কমে এখন আসবে ইনশাল্লাহ। যখনই ফোন তো এটা দিচ্ছি প্রেগনেন্সিতে কিন্তু এটা হাঁটলে এটা হবে না। যখন আপনার বডি বাচ্চাকে ডেলিভার করার জন্য রেডি, বাচ্চা পৃথিবীতে হ্যাঁ আসার জন্য রেডি, লেবার শুরু হবে, সেই সময় যখন আপনি হাঁটাচলা করবেন তখন কিন্তু এই জিনিসটা হবে। ঠিক আছে, কিন্তু ওরকম ভারী শরীরে ওরকম লেবার পেইনের মাঝে হাঁটার জন্য আপনার প্র্যাকটিসটা আগে থেকেই থাকতে হবে, প্রেগনেন্সি থেকেই প্র্যাকটিসটা থাকতে হবে। না হলে কিন্তু এই জিনিসটা হয় না। কারণ আমার প্রথম প্রেগনেন্সিতে আমি এটা এক্সপিরিয়েন্স করেছি। আমি আমি এই জিনিসগুলো সে সময় জানতাম না, ওভাবে বুঝতে পারি না ইম্পর্টেন্স ফিজিক্যাল অ্যাক্টিভিটির। আমার হাঁটার অভ্যাসটাও ছিল না। তো আমার যখন ন্যাচারালি পেইন আসছিল না, আমাকে একজন সিস্টার বলেছিলেন হাঁটা হাঁটা শুরু করতে। কিন্তু ওই রকম অবস্থায় ভারী শরীর নিয়ে আমার তখন আগে থেকে যেহেতু আমি অভ্যাসটা করি না, আমি পারি নাই। কিন্তু সেকেন্ড প্রেগনেন্সিতে আলহামদুলিল্লাহ এটা আমার জন্য অনেকটাই সহজ ছিল। কারণ আমি তখন আমার ছোট বেবি নিয়েও হাঁটতে বের হতাম। তো সেকেন্ড প্রেগনেন্সিতে লেবারের সময় আমি নিজেই ঘরের ভিতর মুভমেন্ট করতে পেরেছি, হাঁটাচলা করতে পেরেছি। তো বিষয়টা আপনাদের কাছে বোঝা গেছে কিনা? হাঁটলে কি হবে? পেলভিসের ইনলেট বা বাচ্চার মাথা আহ প্রবেশের যেই পথটা, সেই পথটা আরো ওয়াইড হবে। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার? আচ্ছা শারমিন আক্তার আপু, বাচ্চাদের কিন্তু কোলে নেওয়া যেতে পারে, হ্যাঁ। যাদের ছোট বেবি আছে তারা তারা কোলে নিতে পারেন। কারণ বাচ্চা কোলে নেওয়া আর অন্য যে কোনো ভারী জিনিস ক্যারি করা একরকম না। বাচ্চা আপনাকে সে নিজেই হোল্ড করে, হ্যাঁ, এবং বাচ্চা আপনি সাইড করে নিবেন না, সামনে নিবেন। সে তার ওজনটা কিন্তু আপনার শরীরে চারপাশে কিন্তু স্প্রেড করে যায়। সে তার পা দিয়ে আপনাকে হোল্ড করে, হাত দিয়ে আপনাকে হোল্ড করে, আপনি নিজেও তাকে হোল্ড করেন। তো এক্ষেত্রে বাচ্চাকে ক্যারি করা যায়। 2 বছর 3 বছর যাদের বাচ্চা, উভয় বাচ্চাদেরকে ক্যারি করা যায়, আনলেস আপনার খুব বেশি কোনো সমস্যা হয় বা আপনার কোনো রেস্ট্রিকশনস থাকে, তখন সেক্ষেত্রে বসে নিতে হবে আর কি। আচ্ছা, তাহলে এ গেল নিরাপদ যে কাজগুলো। ঠিক আছে, আপা, এগুলোর উপকারিতা ওই সম্পর্কে আমরা মিনিট ছিল না ধারণা তো, নিতে পারলাম। 2 মিনিট কিনে নিলাম। এখন আমরা টেইলর সিটিং ব্যায়ামটা দেখবো প্রথম ইনশাল্লাহ। প্রথম আমারও এরকম চোখ বন্ধ করলেই খালি ওগুলো চোখের সামনে আসে, চোখ বন্ধ করার সাথেই খালি ওগুলো সামনে দিই। এখন আর হয় না। টেইলর সিটিং ব্যায়ামের আমরা ভিডিওটা দেখে আসি ইনশাল্লাহ। বেশি কষ্ট হয়। ওই তো ওটাই হলো সবচেয়ে বড়। আর সত্যি কথা বলতে ওই ওই সময় যে আপনার জাদুঘর ছিল না, ওই জাদুর প্রভাব একেবারে মোরা পর্যন্ত ছিল, বুঝছেন? তা না আমরা হলে এখন দেখব কোনোদিনও পা আড়াআড়ি করে বসার ওই ব্যায়ামটি। দেখেন না, মনে করো বাচ্চারা যেভাবে ফ্লোরে পা আড়াআড়ি করে বসে, মোড়ের থেকে এভাবে সোজা বসে, স্বাভাবিকভাবে বসবেন। আবার ওঠে আমরা পা গেলে এভাবে পা থাকবে খুলে যায়, এবং আপনার মানে ওই রকম বেবি করে। হলে তাকে যেভাবে সেটাই। সেটাই খালি খারাপ লাগলে একটা জিনিসই যে খবরটা দেওয়া হলো, কিন্তু মানে ভালোভাবে যে ইয়ে করে দেওয়া, মনে হলো কি জানেন যে খালি দৌড়ে যায় খালি মাটি দিয়ে ফেলা, কিন্তু খারাপ হলো।
আমরা এখন দেখবো পা আড়াআড়ি করে বসার ব্যায়ামটি। বাচ্চারা যেভাবে ফ্লোরে পা আড়াআড়ি করে বসে, এভাবে খুব স্বাভাবিকভাবে বসবেন। আমরা পা এভাবে থাকবে এবং আপনার বেবি হলে তাকে যেভাবে করে নেবেন সেরকম করে আপনার পেটটা একটু উঁচুতে তুলে তাকে করে নেওয়ার মতো করে একটু সামনে ঝুঁকে আসবেন। আপনার পেটটাকে করে নেওয়ার মতো করে সামনে ঝুঁকবেন এবং আপনার দুই হাতের উপর রেখে সামনের দিকে একটু ভর দিয়ে বসবেন। এভাবে এভাবে আপনি খাওয়া দাওয়া করতে পারেন, অথবা আপনার বড় বাচ্চা থাকে তাদের সাথেও ফ্লোরে এভাবে বসতে পারেন, অথবা আপনার কোরআন পড়ার সময় এভাবে বসে থাকতে পারেন। মোট কথা দিনের যতবার সম্ভব এখানে বসতে চেষ্টা করবেন। এতে করে কি হচ্ছে, আপনার কোমরের জন্য এটা আরামদায়ক। কোমরে যদি ব্যথা থাকে এর জন্য আরামদায়ক। আপনি এইভাবে বসা অবস্থায় কেউ আপনার কোমর মাসাজ করে দিতে পারে এবং সেই সাথে আপনার পায়ের নিচের দিকে স্ট্যামিনা বাড়ে, তার এখানে তখন ব্লাড সার্কুলেশনটাও বাড়ে। আপনার পায়ের ভিতরের দিকে অংশটা এটা স্ট্রেচ করে এবং যেটা হচ্ছে যে আপনার পেটের যে রাউন্ড লিগামেন্ট গুলো সেগুলো স্ট্রেচ করতে সাহায্য করে এবং এই বিষয়টা লেবারের সময় আপনার ইউটেরাস যখন কন্ট্রাকশনের সময় ইউটেরাস স্ট্রেচ করবে, সেটাতে এই বিষয়টা আগে থেকেই অভ্যস্ত করাচ্ছে। আপনার রাউন্ড লিগামেন্ট গুলো আগে থেকেই স্ট্রেচ হচ্ছে, তাতে করে লেবারের সময় যখন প্রতি কন্ট্রাকশনে ইউটেরাস স্ট্রেচ করবে তখন এই বিষয়টা আগে থেকেই আপনার পেট অভ্যস্ত হয়ে আছে। আগে থেকেই এই বিষয়টার জন্য মানে আপনার শরীর রেডি হয়ে থাকবে। সেই সাথে আরো যেটা হবে, বাচ্চার জন্য নর্মাল ডেলিভারিতে সবচেয়ে অপটিমাল পজিশন হচ্ছে লেফট অকিপুট অ্যান্টেরিয়র পজিশন, মানে বাচ্চার মায়ের বাম দিকে থাকবে, তার মাথা মায়ের পেটের দিকে থাকবে। এইরকম একটা পজিশন হচ্ছে বাচ্চার জন্য অপটিমাল পজিশন নর্মাল ডেলিভারির জন্য। আমরা আশা করি যে এটাই সবচেয়ে কাম্য পজিশন নর্মাল ডেলিভারিতে। এখন এই ভঙ্গিটি কিভাবে সাহায্য করে এতে, মা যখন সামনের দিকে ঝুঁকে থাকবে তখন বাচ্চাও দেখা যায় যে এইভাবে থাকতে সে এনকারেজড হয়, বাচ্চা এরকম একটা পজিশন নিতে এনকারেজড হয়। সাধারণত দেখা যায় এখনকার আধুনিক মায়েরা, আমরাও অনেক সময় চেয়ারে বা সোফায় পিছনে হেলান দিয়ে বসে, তখন কি হয় বাচ্চাও এরকম ঘুরে যায়। এভাবে ঘুরে গিয়ে বাচ্চার মাথা মায়ের পিঠের দিকে থাকে এবং এই ভঙ্গিটা অকিপুটাল অ্যান্টেরিয়র পজিশন, এটা আসলে লেবারকে অনেক কঠিন করে তোলে। লেবার অনেক দীর্ঘ হয়ে যায় এবং মায়ের অনেক কষ্ট হয়। তাই আগে থেকে যদি এইভাবে বসাটা অভ্যাস করা যায় তাহলে সম্ভাবনা আছে যে বাচ্চাও এনকারেজড হবে এই পজিশনে ঘুরে যেতে। এবং এই অবস্থায় বাচ্চার শরীরের সবচেয়ে চওড়া অংশ যেটা, সেটা হচ্ছে বাচ্চার কাঁধ, সেটা মায়ের পেলভিসে সবচেয়ে চওড়া অংশে প্রবেশ করতে এনকারেজড হয়। এতে করে লেবারের জন্য বাচ্চার পজিশনের সহজ হয়। এখন এটা বেশি বেশি যদি মা এইভাবে বসেন তাহলে সম্ভাবনা থাকে যে বাচ্চা এইভাবে করেই ঘুরে যাবে। এবং বাম দিক হলে আর একটা বিষয় যেটা হচ্ছে, প্রেগন্যান্সিতে মায়েরা সাধারণত ডান পাশ ফিরে শুতে আনকমফোর্টেবল ফিল করে, কারণ ডান পাশে অনেক মেজর ব্লাড ভেসেল আছে, লিভার ইত্যাদির মতো অনেক অর্গান আছে, সেগুলোতে চাপ পড়ে, যার কারণে বেশিরভাগ সময় মায়েরা স্বাভাবিকভাবে বাম পাশ ফিরে শোয় এবং তাতেও বাচ্চা যে উৎসাহিত হয়। এবং সুবহানাল্লাহ, এটা আসলাম আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা প্রাকৃতিক সেফটি নেট, যে আমরাও বাম পাশ ফিরে শুতে পছন্দ করি এবং বাচ্চাও লেবারের জন্য বাম পাশই থাকাটা বাচ্চার জন্য সবচেয়ে বেশি সুবিধাজনক। তাই আপনারা বেশি বেশি চেষ্টা করবেন এই পজিশনটাতে যত বেশি সম্ভব প্রেগন্যান্সিতে অভ্যাস করার জন্য, বসার জন্য। আসসালামু আলাইকুম। আপুরা কি বুঝতে পেরেছেন টেইলর সিটিং এর বিষয়টা কি? আচ্ছা, হ্যাঁ, এখানে অনেকে হয়তো পা কিভাবে রাখবেন বুঝতে পারছেন না। এখানে এই ছবিতে কার্টুন যেভাবে আছে আর কি, হ্যাঁ, পা হাঁড়াহাঁড়ি করে বসা যেটা, এটাই নর্মাল। আমরা ক্রস লেগ করে যেভাবে বসি, বাচ্চারা যেভাবে নর্মালি বসেন, এটার বসাটা জাস্ট এটাই। হ্যাঁ, এখন যখন পেট একটু বড় হবে, আপনি যখন সামনের দিকে একটু ঝুঁকে বসবেন তখন দেখা যাবে যে আপনার পেটটাকে, মনে করেন যে বেবি কোলে নেবেন যেভাবে, সেভাবেই বেবিকে কোলে নেওয়ার মতো করে পেটটাকে একটু তুলে আপনার পায়ের যে ফাঁকা আছে সেখানে হয়তো একটু সেট করা লাগবে। তারপরে হচ্ছে আপনি সামনে একটু ঝুঁকে বসবেন, আপনার কোনোই আপনার দুই হাঁটুর উপর থাকবে। এই অবস্থায় কেউ আপনাকে মাসাজ করেও দিতে পারে এবং এটা কোমরের জন্য বেশ রিল্যাক্সিং, কারণ কোমরের যে একটা ভার কোমরটা নেয় প্রেগনেন্সিতে, তো সেখান থেকে সে একটু রিলিফ পায়। কেউ যদি পিছন থেকে কোমর মাসাজ করে দেয় সেটা ওই সময় করতে পারে, খুব রিল্যাক্সিং লাগে এই জিনিসগুলো। তো এটা হচ্ছে গিয়ে আপনার বাচ্চাকে দেখা যাবে যে ভালো পজিশনে আসতে হেল্প করে। সেটা কিভাবে,
সেটা কিভাবে, সেটার উপকারিতা যখন দেখবো আমরা ইনশাল্লাহ সেখানে পাবো। আহ উপকারিতার মাঝে কিছু কিছু জিনিস হচ্ছে যে আপনার উরুর ভেতরের দিকের অংশকে প্রসারিত করে, শরীরের নিচের অংশে ব্লাড সার্কুলেশন বাড়ে, ভেরিকোজ ভেইন প্রতিরোধে সাহায্য করে। এখন এটা কি জিনিস? এটা হচ্ছে আমাদের প্রেগনেন্সিতে শরীরে তো রক্তের পরিমাণ বাড়ে, তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কিছু ভেইন ফুলে যায় এবং সেগুলো ব্যথা করে। তো এই পজিশনটা এই জিনিসটা প্রতিরোধে সাহায্য করে। তারপর কোমর নিচের অংশে চাপ অনুভব করা থেকে আরাম দেয়, এটা আমি একটু আগে বললাম। জরায়ুকে সামনের দিকে আনে, যেটা হচ্ছে যে প্রেগনেন্সির পরে যখন লেবারটা আসবে ইনশাল্লাহ, লেবারের সময় কিন্তু শুরুর দিকে আমাদের জরায়ুটা সামনের দিকে আসে। হ্যাঁ, প্রতিবার যখন পেইনটা আসছে, প্রতি পেইনের সাথে সাথে আমাদের জরায়ু সামনের দিকে একটা মুভ করে। তো সেই ক্ষেত্রে আমাদের লিগামেন্ট গুলো, জরায়ুর চারপাশে যে পেটের যে লিগামেন্ট গুলো, সেগুলো কিন্তু স্ট্রেচ হয়, সেগুলো একটা টান করে। তা আমরা যদি আগে থেকে এরকম ভাবে একটা বসার অভ্যাস করি, তো আমাদের পেটের মাসেল লিগামেন্ট গুলো সেভাবে একটু সামনের দিকে ঝুঁকে আসার ব্যাপারে তার আগে থেকে একটা ট্রেনিং পেয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে। তো জিনিসটা সেই সময় আর একটু ইজি হবে লেবারের সময় আমাদের জন্য। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা হচ্ছে, এই পজিশনটা অপটিমাল ফেটাল পজিশনিং এ হেল্প করে। অপটিমাল ফেটাল পজিশনিং কি জিনিস, এখানে একটা ছবির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। এই যে আমরা বললাম যে জরায়ু, সরি, পেলভিসের ইনলেট দিয়ে বাচ্চা প্রবেশ করবে, এই যে গর্তটা, এদিক দিয়ে বাচ্চার মাথাটা ঢুকলো, নিচ দিয়ে বের হবে। তো এখন বাচ্চাকে তো বিভিন্ন পজিশনে ঢুকতে পারে। আপনারা হয়তো বা ব্রিজ পজিশনের কথা জানেন, আহ, যেখানে হচ্ছে কি বাচ্চার মাথা উপরে থাকে, পা নিচে থাকে। তো বেস্ট যে পজিশনটা নর্মাল ডেলিভারির জন্য, সেটা হচ্ছে এই যে লেফট অকিপুট অ্যান্টেরিয়র। মানে হচ্ছে গিয়ে বাচ্চার পিঠটা মায়ের পেটের দিকে থাকবে এবং একটু বাম দিকে ঘোরা থাকবে। হ্যাঁ, বাচ্চা তো অনেক সময় ডান দিকেও থাকতে পারে, বাম দিকেও থাকতে পারে। বাচ্চা যদি বাম দিকে থাকে তাহলে সেটা বেশি ভালো, এবং পিঠটা একটু সামনের দিকে ফেসিং হবে আর কি, মুখ মুখ করা হবে, পিছন দিকে না। তো আমরা যদি টেইলর সিটিং এই পজিশনটা নেই, একটু সামনের দিকে ঝোঁকা পজিশনটা নেই, এটা এনকারেজ করতে পারে বাচ্চাকে, সেও যেন তার পিঠটা মায়ের পেটের দিকে দিয়ে দেয়। এবং অ্যাট দ্য সেম টাইম আমি শোয়ার কথা যেটা বলেছি, আমরা থার্ড ট্রাইমেস্টার থেকে এনকারেজ করা হয় বাম পাশ ফিরে শোয়াকে একটু বেশি প্রায়োরিটি দিতে। কারণ অনেক সময় দেখা যায় যে মা যে সাইড ফিরে শুচ্ছেন, বাচ্চাও দেখা যায় সেই দিকে মুভ করে যায়। তো তাহলে সে লেফট অকিপুট অ্যান্টেরিয়র যে পজিশনটা, সেটাতে চলে আসতে পারে, এবং নর্মাল ডেলিভারিটা তখন দেখা যায় একটু ইজি হতে পারে। এখন অন্য পজিশনে থাকলে কি হবে না, নর্মাল ডেলিভারি হবে ইনশাল্লাহ। খুব বেশি ঘাবড়ানোর প্রয়োজন নাই এই বিষয়টা নিয়ে। রাইট সাইডে থাকলে হতে পারে একটু সময় বেশি লাগতে পারে বাচ্চা ঘুরে আসতে, কারণ এইভাবে থাকলে সে ইজিলি কিন্তু তার খুব বেশি ঘোরার প্রয়োজন হয় না, সে তারপর ডেলিভার হওয়ার জন্য রেডি। যদি একটু রাইট সাইডে থাকে তাকে হয়তো দেখা যায় বেশ অনেকটা ঘুরে তারপরে এসে ডেলিভার হতে হয়, ঠিক আছে। আর অনেক সময় বাচ্চার পিঠ মায়ের পিঠের দিকে থাকে, তখন দেখা যায় কোমর ব্যথা, এই জিনিসগুলো বেশি হয়, লেবারটাও একটু বেশি সময় লাগতে পারে। তবে এর কোনোটাতেই খুব বেশি ঘাবড়ানোর প্রয়োজন নাই, আমরা আমাদের মতো চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপরেও কিন্তু অনেক সময় বাচ্চারা যখন রেডি হয়, তারা ডেলিভারির জন্য রেডি, তখন নিজে থেকেই কিন্তু পজিশনটা নিয়ে নেয়। এটা আমি বলতে পারি আমার প্রিভিয়াস 3টা প্রেগনেন্সির এক্সপিরিয়েন্স থেকেও বলতে পারি। আমার থার্ড বাচ্চা আমি চেষ্টা করেছি বেশিরভাগ সময় বাম সাইডে ফিরে শুতে, এবং ডান সাইডে কিন্তু আমাদের শরীরের অনেক মেজর অর্গানস থাকে, তো অনেকেই ডান সাইডে ফিরে শোয়াটা আনকমফোর্টেবল লাগে। বেশিরভাগ মায়েরা বাম সাইডকেই প্রেফার করেন, তবে কেউ কেউ ডান সাইডকেও প্রেফার করেন, তাদের বাম সাইডে আনকমফোর্টেবল লাগে। তবে এই কারণে আমি খুব বেশি আপনাদেরকে ইনসিস্ট করবো না যে না বাম সাইডেই শুতে হবে, এটা বলবো না। আপনার যে সাইডে বেশি কমফোর্টেবল লাগে আপনি সেই সাইডেই শোবেন, এবং হয়তো সেটাই আপনার জন্য আপনার বাচ্চার জন্য বেস্ট, ঠিক আছে। কারণ এটা আপনার বডি, আলটিমেটলি আপনি বুঝবেন যে আপনার কাছে কোন জিনিসটা বেশি কমফোর্টেবল। হ্যাঁ, বাচ্চার পজিশন এবং আপনার নিজের কমফোর্টের উপর ডিপেন্ড করে আপনি কথা শোনা যাচ্ছিল না। তবে যদি সুযোগ থাকে চেষ্টা করবেন থার্ড ট্রাইমেস্টার থেকে, পুরো প্রেগন্যান্সি না, থার্ড ট্রাইমেস্টার থেকে নোট করে রাখেন এটা, বাম দিকে ফিরে একটু বেশি শোয়ার চেষ্টা করতে পারেন। কি যে সমস্যা এখন ঠিক করব তা হয়, যেটা হচ্ছে হ্যাঁ খালা অফিসে। আচ্ছা, আমার থার্ড প্রেগন্যান্সির কথা বলছিলাম। আমি চেষ্টা করেছিলাম মোটামুটি বাম দিক ফিরে শুতে, কিন্তু আমার বেবি আমি সবসময় টের পেতাম সে ডান দিকে। তবে আল্লাহর রহমতে আমার লেবার খুব বেশি সময় লাগে নাই, হয়তো সে লেবারের আগে বা লেবারের শুরুর দিকেই সে হয়তো ঘুরে গিয়েছিল, চলে আসছিল ভালো মতো পজিশন। তো এই কারণে আমি এই ব্যাপারটাতে এখন আর অনেক বেশি জোর দিই না। এটা একটা আইডিয়া যেটা আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা ট্রাই করতে পারেন, তবে এটা নিয়ে খুব বেশি মানে অবসেসড হওয়ারও প্রয়োজন নাই। তবে টেইলর সিটিং করবেন ইনশাআল্লাহ। টেইলর সিটিং এর বিভিন্ন আমরা দেখলাম, উপকারিতা আমরা দেখলাম, এবং এটার মাধ্যমে আমরা লেফট অকিপুট অ্যান্টেরিয়র যে পজিশনটা বাচ্চার জন্য বেস্ট পজিশন, সেটা সম্পর্কে ধারণা নিলাম। আর এটা কতবার করবেন এটা কোনো নির্দিষ্টতা নেই যে নাদিনের মধ্যে এতবার করতেই হবে, এরকম না। সারা দিনে ঘন ঘন করবেন, এটা সুন্নত তরিকায় অনেক করা কিছু লাগে। ব্যায়াম আমরা আসলে আমাদের সব লেখা দৈনিক বিস্তারিত কাজে সবই করি, তারপরে সে যে জিকির আজকার করি সেটার সাথে সম্পৃক্ত করে ফেলতে পারি। এমনি হ্যাঁ, ব্যায়ামগুলোকে আলাদা করে ব্যায়াম না মনে করে আমরা এটাকে যেন না লাইফস্টাইল ওটা মনে যেই করি। করে ওটা আমি হ্যাঁ, তো আমরা যখন নিয়ে জিকির দেখি করব, সকাল সন্ধ্যা যে জিকিরগুলো, সালাতের পরে যে জিকিরগুলো, সেগুলো আমরা টেইলর সিটিং পজিশনে বসে করতে পারি, কোরআন পড়া ওভাবে করতে পারি। এমনকি
নিচে বসে খাওয়া, চেয়ার টেবিলে বসে না খেয়ে নিচে বসে খাওয়ার যে অভ্যাসটা, এটা কিন্তু খুব হ্যাঁ, ভালো একটা আছে। অভ্যাস। প্রেগন্যান্সিতে এটা অনেক ভালো কাজে দেয়। বিভিন্ন তখনও কিন্তু টেবিল সালাতের সেটিং রসুল পজিশনটা বলতে হতে এটা পারে। নামাজের, বা আরো যাদের একটু অন্যান্য বড় আছে বেবি আছে, ধরেন বেবিদেরকে হয়তো আপনাদের রোজার, কিন্তু তাদের ওদের একটু খেলতে ভিতরে হয়, নামাজ, বাচ্চাদের নিচে রোজা, বসতে হজ, হয়, তাদেরকে জাকাত খাওয়াতে হয়, অনুষ্ঠান মানে করাতে হয়। মানে একবারে সেই সময় সব কিন্তু নিয়ে যাচ্ছে। এই পজিশনটা নিতে পারেন ইজিলি। এটা আলাদা করে ব্যায়াম হিসেবে মাথায় না রেখে একটা লাইফস্টাইল হিসেবে মাথায় হ্যাঁ, রাখলে জিনিসগুলো ইনশাআল্লাহ আরো সহজ মনে হবে। হ্যাঁ, ওটা মোটামুটি ভালোই। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ওই ওই লেখকেরই। আচ্ছা, আমি প্রশ্নগুলো একটু দেখছি। তাজনিম আপু, পিঠ কি টান টান সোজা রেখে রাখতে হয়, পিছনে কোনো কিছুতে হেলান দিয়ে এভাবে বসলে হবে না? আচ্ছা, হ্যাঁ, ওই আপনার আহকামে জিন্দেগি যে লেখক পিঠটা লেখছে, যখন আপনি টেইলর সিটিং এ বসবেন তখন ওই পিঠটা সোজাই ওই রাখবেন। লেখকই হ্যাঁ, একটা আর যখন এমন আরেকটা না যে বই আপনাকে লেখছে সবসময় শুধু সারাক্ষণ ধরে থাকতে মহিলাদের হচ্ছে। জন্য। হ্যাঁ, আপনি রিল্যাক্স ভাবে বসতে পারবেন। ওটার হ্যাঁ, ভিতরে পিছনে কিছু দিয়ে বিস্তারিত মনে করেন সবকিছু কুশন, ইয়ে করছে। কোমরে সাপোর্ট দেওয়ার জন্য কুশন দিয়ে আপনি সোজা হয়েও বসতে পারবেন। দেখি এখন আসলে মোট কথা, আপনার যেভাবে কমফোর্টেবল লাগে আপনি সারাদিনে সেভাবে থাকতে পারবেন। তবে না না, যখন টেইলর টাকা সিটিং দেওয়া ব্যায়ামটা লাগবে না, করবেন আমি তখন এমনি আপনাকে আমি নেব একটু না, সামনের দিকে ঝুঁকে বসতে হবে। সমস্যা নেই। হ্যাঁ, না, আমি এমনি আপনাকে বলতেছি যে দেখছি তো, দেখি দিয়ে পাঠান গেলে, না হলে কুরিয়ারে জিসানের সাথে কথা বলে দিয়ে পাঠাবো নি, আর না হলে যদি আমি যাই আচ্ছা, যেভাবে আমি হোক মনে হয় মোটামুটি ব্যবস্থা এক্সপ্লেন করবো। করে ফেলেছি। আচ্ছা, মাইশা মুমতাজ আপু, টেইলর সিটিং এ কতক্ষণ বসতে হবে আপনার কমফোর্ট অনুযায়ী? হ্যাঁ, এই জিনিসগুলো আমরা খুব বেশি বাধা ধরা নিয়ম সেট করে দেই না। সেটাই, এখন হ্যাঁ, প্রত্যেকটা আপনি আমল যতক্ষণ পর্যন্ত কমফোর্টেবল মনে করেন, যাতে কোনো পজিশনে খুব ঠিকঠাক দীর্ঘ মতো সময় থাকাটা হয়, উচিত না। আল্লাহর স্মরণ। তাতে আমাদের মাসেলের উপর চাপ পড়ে, পায়ে ঝিঝি ধরে কারণ অনেক সময়। তো অবশ্যই কখন আমাদের কিছুটা দুনিয়ার জীবন মুভমেন্ট কিছু শেষ সময় হয়ে পর পর যাবে করা দরকার। বোঝাই যাবে না। এই কারণে আহ, টানা খুব বেশি সময় বসতে হবে এরকম না। সোমানি বাপু, ক্লাসে একটু মনোযোগ দিতে হবে, প্রশ্নের উত্তর দিয়েছি এটা। কি জোহরা করছ? আক্তার আপু, হ্যাঁ, এটা ভিব্যাক ট্রাই করতে চান হ্যাঁ, এমন মায়েরা আছেন এখানে। তো তাদের জন্য একই, আপনার যদি বর্তমান প্রেগন্যান্সিতে কোনো কমপ্লিকেশনস না থাকে, ব্যায়ামের ব্যাপারে ডাক্তার কোনো রেস্ট্রিকশনস না দিয়ে থাকলে পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ, তবে ব্যায়ামের ক্ষেত্রে খেয়াল করবেন যে আপনার আগের সেলাইতে আপনি কোনো টান অনুভব করেন কিনা, এরকমই কোনো তো। ব্যথা অনুভব করেন কিনা। যদি সেটা করে থাকেন তাহলে আপনি ওই ব্যায়ামটা অ্যাভয়েড করবেন। আচ্ছা, আমাদের পরবর্তী ব্যায়াম যেটা স্কোয়াটিং। স্কোয়াটিং হচ্ছে গিয়ে, আমি আপনারা স্কোয়াট সম্পর্কে স্বপ্নে হয়তো জানেন। সেদিন বসার ধরনটা এরকম। এমনি হ্যাঁ, ওরকম ভাবে দেখিনি, ফ্লোরের সেদিন সাথে স্বপ্নে সরাসরি দেখি না বসে যে নিচে বসা আর কি, যেটা হ্যাঁ আমরা যায়া লো কমোডে বসার যে পজিশনটা সেটা হজ মোটামুটি এরকম। করছি, তো স্কোয়াট করার কাবা আগে আমরা শরীফে একটু জেনে নেই এটা তাওয়াফ নিয়ে। করছি, বারবার ভুলে এটা নিয়ে যাচ্ছি। কিছু বিষয় আমাদের একটু জানার দরকার আছে। স্কোয়াট 7 করলে পাক কি দিয়ে হয়, করা লাগবে। আপনার ভেতরের উরু এবং আমার মনে পেরিনিয়াম, হয় যে ভুলে পেরিনিয়াম যাই কোন বারবার, এরিয়াটা আবার আপনার গুনি, শর্ট ভিডিও আবার থেকে ভুলে জানেন। যাই, আবার গুনি, অনেক মেয়েদের ভ্যাজাইনা ভুলছি এবং বারবার। রেকটাম, মলদ্বারের যে মাঝের টিস্যুটা, সেই এরিয়াটাকে পেরিনিয়াম বলা হচ্ছে। এই এরিয়াটা আপনার ডেলিভারির সময়ও স্ট্রেচ করবে, বাচ্চা বের হওয়ার জন্য যথেষ্ট ওয়াইড হবে, বাচ্চাকে স্পেস করে দিবে। সেটাই তো তো আমি এই স্কোয়াটিং নিয়ত আপনার করছেন, পেরিনিয়াম এরিয়া আল্লাহ এবং উরু, এই কবুল করুক। এরিয়াগুলোকে স্ট্রেচ করতে হেল্প করবে, আব্বুর তো মসৃণ মনে করবে, হয় পায়ের কথাবার্তা স্ট্যামিনা হচ্ছে। বাড়াবে। পায়ের স্ট্যামিনা বাড়ানোটা ইম্পর্টেন্ট। কারণ আপনার পা যদি লেবারের সময় টায়ার্ড হয়ে যায়, দেখা যাবে যে আপনি মুখ খুব বেশি অ্যাক্টিভ থাকতে পারছেন না লেবারের সময়। আব তো আপনার পা স্ট্রং থাকাটা জরুরি। আব্বু তো হ্যাঁ, মনে করেন যে এবং আব্বু এখানে তো যাওয়ার একটা জন্য কথা হাইলাইট একেবারে করা, যে এটা হচ্ছে প্রাকৃতিক প্রসবভঙ্গি। এটার অর্থ সেই কি? অবস্থা। এটার অর্থ হচ্ছে যাক, আহ আল্লাহ নিয়ে যাক, ঘুরে আসুক। লেবারের সময় তো যখন কি প্রতিবার করেছেন যে পেইনটা ভাই? আসে, সেই পেইনের সাথে সাথে বাচ্চা তার মাথা দিয়ে সার্ভিক্সে চাপ দেয়। হ্যাঁ, হ্যাঁ, মানে জরায়ুর মুখে চাপ দেয়, এবং সেই চাপে জরায়ুর মুখটা একটু একটু করে খুলে। তো বাচ্চা, আমরা যখন এই মণিগুন্টি। স্কোয়াটের মতো পজিশন নেই, তখন হচ্ছে গিয়ে বাচ্চার মাথা এবং জরায়ুর মুখ এটা রিয়াদ। কিন্তু সমতল অবস্থানে নিয়ে আসে। ঠিক আছে, তো প্রেশারটা সে ভালো দিতে পারে, যার কারণে জরায়ুর ওপেনিংটা হ্যাঁ তুলনামূলক কুইক হয়। ঠিক আছে, এবং পেলভিসের আউটলেট যেদিক দিয়ে বাচ্চা বের হবে, সেই পথটা আরো ওয়াইড হয়, আরো ওপেন হয়। ঠিক আছে, আমরা যখন এরকম একটা পজিশন নেই। আমি ওই জন্য এখন আমরা এই আমি ওই জন্য যদি তুলনা সকালবেলায় করি ফোন তাহলে দিছিলাম যে খালা তো শুয়ে থাকা সকালবেলায় পজিশনের ছুটি চাইতে থাকে। স্কোয়াটিং পজিশনে পেলভিসের আউটলেট করে 30% বেশি, এবং দাঁড়িয়ে থাকার চাইতে স্কোয়াটিং এ পেলভিসের আউটলেট করে 10% বেশি। ঠিক আছে, এখন আমরা যদি এত কিছু জটিল কথাবার্তা চিন্তা না করে জাস্ট আমরা নর্মালি যদি টয়লেট করার কথা চিন্তা করি, হ্যাঁ, এখন এটা শুনতে হয়তো একটু অড না, লাগবে, সমস্যা কিন্তু নাই। নর্মাল ডেলিভারির বিষয়টা এরকম যে সেটা কোথা দিয়ে হচ্ছে, ভ্যাজাইনা তো আমাদের রেকটামের কাছাকাছি, এবং মূল বিষয়টা তো একই, আমরা আমাদের শরীরের ভিতর থেকে কোনো একটা জিনিস বের করছি। না, কাজ তো বলতে সেক্ষেত্রে আমার রেকটাম দিয়ে তেমন যখন কাজ আমরা নাই। স্টুল পাস করি, আমরা কিরকম পজিশন নেই? লো কমোডে বসা পজিশন বা হাই কমোডে বসা পজিশন, সেটা নিচ্ছি। হ্যাঁ, তখন এই এই এটা কি করে, আমাদের আমাদের যে পেলভিসের আল্লাহ যে দোয়া আউটলেটটা করেন সেটাকে আমার। ওপেন করে, আরো আমাদের পেরিনিয়ামকে আরো ওয়াইড হতে হেল্প করে।
হ্যাঁ, এবং তারপরে ভিতর থেকে যে জিনিসটা আমরা এক্সপেল করতে চাচ্ছি, বের করতে চাচ্ছি, সেটা বের হয়। তো সেটা বাচ্চা তো ডেলিভারির সেদিন বিষয়টা আব্বুর একদম সাথেও সেম। কথা বললাম, আমরা তো কখনো শুয়ে শুয়ে টয়লেট করার কথা ভাবতে পারি না, তাই না? আব্বুকে বললাম, আব্বু তো বাচ্চা বলতেছে ডেলিভারি যে ব্যাপারটা সেরকম, এমন পজিশন আমাদেরকে চাকরি নিতে হবে আসলে যেটা আমাদের বুঝছেন আউটলেট খুবই ওপেন করবে। কঠিন। এবং কাউকে যদি তার সহজাত প্রবৃত্তি বা ইনস্টিংক্টের উপর ছেড়ে দেওয়া হয়, সে কিন্তু ডেলিভারির সময় তার জন্য আউটলেট ওপেন হয় এমন কোনো পজিশন নিতেই বেশি প্রেফার করবে। ঠিক আছে? তো যার কারণে স্কোয়াটিংকে বলা হয়ে থাকে প্রাকৃতিক প্রসবভঙ্গি। সেটাই তো। হ্যাঁ, কারণ এটা পেলভিসের মানে আউটলেটকে ওরকম ওপেন কোনো করে। খোঁজ পাচ্ছি তবে এখন কিন্তু যে এটাও বলা হয় যে একদম ডিপ কেউ একজন স্কোয়াটের এরকম চাইতে খোঁজ দিবি, হাফ স্কোয়াট যেটা, বলবো সেটা সাথে সাথে, পেলভিসের নাহলে আউটলেট ওপেন কিন্তু করতে বেশি হেল্প করে। পাওয়াও সেটাতে মুশকিল। পেলভিসের আউটলেট বেশি ওপেন হয়। এখন আমি ক্লাসে আপনাদেরকে ডিপ কারণ স্কোয়াটটাই দেখাবো। হাফ স্কোয়াট অথবা সেটার আরেকটা নাম হচ্ছে হ্যাঁ অ্যাসিস্টেড আব্বু স্কোয়াট, তো মানে কোনো ওটা তো কিছু সাপোর্ট আব্বু নিয়ে স্কোয়াট ওইদিকে করা, যেটা দেখছে, সেটার আমি আলাদা এক্সট্রা আব্বুকে ভিডিও বললাম দিব। আমি এইদিকে, আমার নিজেরই আমি ভিডিও, চেষ্টা সেটা করলাম যে ক্লাসের দেখি পরে শর্ট ভিডিও হিসাবে কোথাও যাবে ইয়া হয় ইনশাল্লাহ। নাকি। এবং বিগত অনেকগুলো ক্লাস থেকে আব্বু তো এটা চেষ্টা আমরা করেছে, দেখেছি যে মায়েরা আসলে বললো যে দেখি, স্কোয়াটিং এর ব্যাপারে অনেক বেশি অবসেসড থাকেন। হ্যাঁ, ডিপ স্কোয়াটের তারপর ব্যাপারে দেখা যাক এটার আসলে কি প্রয়োজন নেই। হয়। এটা প্রেগনেন্সিতে করেন, যেহেতু পায়ের স্ট্যামিনা বাড়ে, সেই জন্য এটা আমি বলবো যে এটার দরকার আছে। হ্যাঁ, কিন্তু লেবারের সময় বারবার যে ডিপ দেখি স্কোয়াট দুই এক করতে হবে, সপ্তাহের মধ্যে হয়তো ব্যাপারটা আশা করা সেরকম না, বরং যাচ্ছে ডিপ স্কোয়াটের চাইতে অ্যাসিস্টেড স্কোয়াটটা সমস্যা হবেই না। বা হাফ ও স্কোয়াট যে কোনো যেটা, একটা তাকে সেটা ঢুকুক, কিন্তু বেশি হেল্পফুল লেবারের জন্য এবং প্রেগনেন্সিতেও আমি বলবো। ঢাকাত না হলেও, ঢাকাত কেন না সেটা হলেও ইনশাল্লাহ শর্ট বগুড়াতেও ভিডিওতে যদি আরো করে একটু তাহলে ভালোভাবে সমস্যা নেই। এক্সপ্লেনেশন পাবেন ইনশাল্লাহ। তো আপনারা স্কোয়াটিং এর ব্যাপারে অনেক বেশি অবসেসড হবেন না। আর স্কোয়াটিং এটা খেয়াল করেন, আমি কিন্তু বারবার বলছি এটা পেলভিসের আউটলেট ওপেন করে। হুম, অনেকে মানে কিন্তু বাচ্চা নিজের, নিচে নামানোর জন্য, মানে পেলভিসের ভিতরে আরো নামানোর জন্য স্কোয়াটিং করেন, সেটা কিন্তু মানে মিলছে না জিনিসটা। হ্যাঁ, স্কোয়াট কিন্তু আপনার বাচ্চাকে ইনলেটে ঢুকাবে না। হ্যাঁ, ইনলেট ওপেন করার জন্য অন্যান্য ব্যায়াম মুভমেন্টের কথা হ্যাঁ বলছি। দেবেন ইনশাল্লাহ। হ্যাঁ, যেমন এই যে টেলর সিটিং বা হাঁটা, এগুলো কিন্তু আপনার ইনলেটকে ওয়াইড করবে, বাচ্চা ভিতরে ঢুকবে। স্কোয়াট মেইনলি কিন্তু আউটলেট ওপেনিং ব্যায়াম। তো মায়েরা দেখা যায় অনেক বেশি বেশি স্কোয়াট করেন, মনে করেন যে বাচ্চা এতে আরো নিচে নামবে, ব্যাপারটা কিন্তু সেটা না, ওভাবে কাজ করে না। ঠিক আছে? এটা ডেলিভারির সময় এরকম পজিশন নেওয়া যেতে পারে। আর আরো ভালো হয় যদি হাফ স্কোয়াটের মতো পজিশন নেওয়া যেতে পারে, বা ডেলিভারির আরো বিভিন্ন পজিশন আছে, সেগুলো ইনশাল্লাহ লেবারের ক্লাসে আমরা দেখবো। তবে স্কোয়াটিংটা আপনারা প্রেগনেন্সি থেকে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, পায়ের স্ট্যামিনা বাড়ানোর জন্য। হ্যাঁ, সেটাই, আর দেখা সাথে যাক। অবশ্যই ডিপ স্কোয়াটের পাশাপাশি হাফ স্কোয়াট যেটা, সেটাও প্র্যাকটিস করবেন। হ্যাঁ, সেটা এক্সট্রা ভিডিও হিসাবে যাবে। আর কতবার সারাদিনে এটাও কিন্তু আমরা নির্দিষ্ট করে কিছু বলছি দেখি না, আর প্রত্যেকের আর ক্যাপাসিটি অনুযায়ী। দেখি এক সপ্তাহে চেষ্টা করি এবং একটু স্কোয়াটের ক্ষেত্রে দেখা যায় এটাও কিন্তু আমরা আমাদের সারাদিনের কাজকর্মের মাঝে ঢুকিয়ে ফেলতে পারি। আমরা যারা কিচেনে কাজ করি, অনেক হ্যাঁ, সময় ভালো আমাদের অনেক আছে কিছুতে মানে নিচ থেকে কিছু তোলার প্রয়োজন হয়। নিচ থেকে যে কোনো কিছু তুলতে হলে দেখা সাক্ষাৎ তো আশা করছি যে স্কোয়াট নাই, করে তুলবেন, মানে মোট কথা আপনার দূরে হিপের তো উপরে ভর দিবেন, এই জন্য কোমরের উপর ভর দিবেন না, হিপে ভর দিবেন। এতে করে কাছাকাছি আপনার হলে হিপের তাহলে মাসেলও আরো স্ট্রং হবে এবং আপনার কোমরেও প্রেশার পড়বে না। আর বাচ্চার সাথে, আগের বাচ্চা যদি থাকে, বাচ্চার সাথে খেলাধুলা ইত্যাদির সময় আপনি স্কোয়াটিং এরকম পজিশনে থাকতে পারেন। এবং যতক্ষণ পর্যন্ত আপনার কাছে কমফোর্টেবল। হ্যাঁ, কেউ 30 সেকেন্ডস থাকতে পারে স্কোয়াটিং বসা আচ্ছা পজিশনে, কেউ খালা হয়তো 1 মিনিট যদি থাকতে পারে, কেউ সময় হয়তো পেলে 2 মিনিট। দিয়েন। তো এটা যার যতটুকুতে কমফোর্টেবল, জোর করে ডিপ স্কোয়াটিং পজিশনে খুব বেশি সময় থাকতে হবে, বিষয়টা মোটেও সেরকম না। ঠিক আছে? তো এক্ষেত্রে আপনাদের প্রত্যেকেরই নিজ নিজ যে শারীরিক ক্যাপাসিটি, সেটার অনুযায়ী ডিপেন্ড করবে আপনি আসলে কতক্ষণ স্কোয়াটিং পজিশনে থাকবেন। আর স্কোয়াটিং এর ক্ষেত্রে একটা জিনিস, বারবার উঠানামা করাটা ইম্পর্টেন্ট না, আপনি কতক্ষণ ওই পজিশনে বসে থাকছেন, বসে থাকতে পারছেন, ওটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, এটা গেল। এখন স্কোয়াটিং এর শ্বাস থাকতে ব্যাপারে একটু চার্জ সতর্কবাণী, দিন, যেটা তাহলে সেটা সমস্যা হবে না। কিছুটা বলে দিয়েছি। আপনার সহনশক্তি যতটুকু, সেই অনুযায়ী করবেন, এবং কতক্ষণ সময় থাকবেন সেটা আপনার নিজের উপরেই। তাহলে হয়তো বেটার এই জিনিসগুলো হবে। মোটামুটি বলে দিয়েছি। তারপরে হচ্ছে গিয়ে স্কোয়াট কিছু কিছু ক্ষেত্রে করা উচিত না। হ্যাঁ, কারা করবে না স্কোয়াট, বরং স্কোয়াট না করে ফিজিওথেরাপির সাহায্য নিবে। আচ্ছা খালা থাকেন, তাদের দোয়া মাঝে করেন। আছে এসপিডি, আর যাদের দেখি আছে, আমি সিনথিসিস পিউবিস চেষ্টা ডিসফাংশন। করি। আমরা তো ইয়েটা দেখলাম, পেলভিসটা দেখলাম, পেলভিসের আচ্ছা যে ঠিক আছে ছবিটা, খালা, মডেলটা, সেটা আমরা দেখলাম। আসসালামু আলাইকুম। সিনথিসিস সিনথিসিস পিউবিস হচ্ছে গিয়ে এই যে সামনের সামনের যে হাড়টা। আচ্ছা, আজান হচ্ছে আমার এখানে, একটু তাহলে পজ নেই ইনশাল্লাহ। আচ্ছা, আমি যেটা বলছিলাম, এসপিডি কি জিনিস। এখানে আমাদের পেলভিসের সামনের এই যে হাড়টা, যেটা আমি ইন্ডিকেট করছি, এটা হচ্ছে গিয়ে পিউবিক সিমফিসিস হাড়। হ্যাঁ, প্রেগন্যান্সি প্রসিড করলে অনেকে দেখা যায় যে এই হাড়ে অনেক বেশি ব্যথা হয়। এই হাড়ে ব্যথা হয় এবং একটা জড়তা চলে আসে, যার ফলে যে হাঁটতে কষ্ট হয়।
হ্যাঁ, হাঁটা চলাটাই খুব কষ্টকর হয়ে যায়। যাদের এই সমস্যাটা অতিরিক্ত, হ্যাঁ এই সমস্যাটা অতিরিক্ত, মুভমেন্টে খুব বেশি সমস্যা হচ্ছে, তাদেরকে অবশ্যই স্কোয়াট করতে বলা হয় না। ঠিক আছে। আর একটা হচ্ছে যে স্যাক্রোইলিয়াক জয়েন্ট ডিসফাংশন। এটা হচ্ছে এই যে পেলভিসের যে বড় যে হাড়টা এবং আমাদের মেরুদণ্ডের সাথে কানেকশন হয়েছে যেখানে, এই 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 জায়গাটা, হ্যাঁ এই স্যাক্রোইলিয়াক জয়েন্ট, এসআই যে পেইন থাকে অনেকের। এতে দুই দিকে, ডান দিকে আবার বাম দিকে, এই জয়েন্টটা দুই দিকে আছে। মানে পেলভিস আর মেরুদণ্ড, যে মেরুদণ্ডের নিচের যে অংশটা যেখানে কানেক্টেড হয়েছে, এই জায়গাটাতেও অনেকের ব্যথা থাকে। তো এখানে দেখা যায় যে কখনো তাদের একটা ব্যথা হয়, মুভমেন্টের সমস্যা হয়। আহ, তো এই সব ক্ষেত্রগুলোতে যদি এগুলো অতিরিক্ত হয়ে থাকে, তাদেরকেও কিন্তু স্কোয়াট করতে বলা হয় না। হ্যাঁ, বরং তারা এসব ক্ষেত্রে যদি ব্যথা অসহনীয় পর্যায়ে চলে যায়, ফিজিওথেরাপি নেওয়ার জন্য বলা হয়। ফিজিওথেরাপিস্টরা তখন তাদেরকে তাদের উপযোগী ব্যায়াম দিবেন, এবং যদি তিনি স্কোয়াট করতে পারেন, কিভাবে করবেন, কতটুকু পর্যন্ত করতে পারবেন, সেই জিনিসগুলো জানাবেন ইনশাল্লাহ। হ্যাঁ। আর একটা সমস্যা হচ্ছে ফিস্টুলা। ফিস্টুলা হচ্ছে গিয়ে, মনে করেন আপনার যদি আগে নর্মাল ডেলিভারি থাকে এবং সেখানে যদি কোনো টিয়ার থাকে, এপিসিওটমি থাকে, সেলাই দেওয়া হয়েছে কিন্তু সেলাইটা হয়তো প্রপার হয় নাই, তো অনেকের দেখা যায় সেসব ক্ষেত্রে ভ্যাজাইনা এবং মলদ্বার দুটার মাঝে একটু সমস্যা হয়ে যায়, কোনো মাঝখানে কোনো হয়তো বা একটা ছিদ্র হয়ে যায়, যার কারণে দেখা যায় যে মলদ্বারের জিনিস ভ্যাজাইনা দিয়ে আসছে, ভ্যাজাইনার জিনিস মলদ্বার দিয়ে যাচ্ছে। তো এইরকম সমস্যা হলে তখন সেটাকে বলে ফিস্টুলা। হ্যাঁ, এক্ষেত্রেও স্কোয়াট করতে মানা করা হয়। আর যেটা জিনিস সেটা হচ্ছে এপিসিওটমি থেকে হওয়া ফাইব্রোটিক টিস্যু। যাদের আগে নর্মাল ডেলিভারি হয়েছে এবং এপিসিওটমি দেওয়া লেগেছে, বেশিরভাগ ক্ষেত্রে এপিসিওটমি প্রপার যত্ন নিলে শুকিয়ে যায় এবং হিল হয়ে যায় জায়গাটা। কারো কারো ক্ষেত্রে জায়গাটা ভালো হওয়ার পরেও হাত দিলে একটু মোটা মোটা রগের মতো হাতে ফিল হয়। হ্যাঁ, সেটাকেই বলে ফাইব্রোটিক টিস্যু। সেটাকেই বলে ফাইব্রোটিক টিস্যু। এখন সেই রকম বিষয়টা যদি কারো অতিরিক্ত থাকে এবং সেটাতে যদি সমস্যা খুব বেশি বোধ করেন যে আপনি ওরকম ডিপ স্কোয়াটের মতো পজিশনে যেতে পারেন না, তো সেসব ক্ষেত্রেও নিষেধ করা হয় স্কোয়াট করা। হ্যাঁ, তো আজকের ক্লাসে কি এরকম কেউ আছেন? আচ্ছা, বিনতে সিদ্দিক আপু, এপিসিওটমি কি জিনিস সেটা ইনশাল্লাহ সি সেকশনের ক্লাসে একটু ভালো করে জানবেন। এখন এটা খুব সম্ভবত আমার শর্ট ভিডিওতে আমি অল্প করে কিছুটা বলেছিলাম। শর্ট ভিডিও যদি শুনে থাকেন তাহলে একটু ধারণা রাখতে পারবেন। এটা নর্মাল ডেলিভারিতে, বাচ্চা ডেলিভার হওয়ার ঠিক আগে দিয়ে, বাচ্চার মাথাটা বের হওয়ার আগে দিয়ে আপনার যে পেরিনিয়াম এরিয়াটা, হ্যাঁ সেখানে ডাক্তার ছোট করে একটু কেটে দেন। হ্যাঁ, এটা একটা সার্জিক্যাল কাট, যাতে করে হয়তো বা বাচ্চা আহ, কয়েকটা আরো কয়েকটা হয়তো পুশ লাগতো, তার আগে হয়তো বাচ্চা ইজিলি বের হতে পারছে, বাচ্চার মাথা সহজে বের হতে পারছে। এবং ওনারা যেটা বলেন যে এতে করে আজে বাজে ভাবে এবড়ো খেবড়ো ভাবে টিয়ার হয় না, সহজে সেলাইটা দেওয়া যায়। তবে এটা জেনে রাখা ভালো যে এটা কিন্তু, এই প্র্যাকটিসটা বাংলাদেশে এখনো হচ্ছে, থার্ড ওয়ার্ল্ড যে কান্ট্রি গুলো সেগুলোতে হচ্ছে, কিন্তু ডেভেলপ কান্ট্রিতে এপিসিওটমির প্র্যাকটিসটা এখন আর নাই। হ্যাঁ, এটা এখন আর কেউ মনে করে না এরকম যে এপিসিওটমি বেটার, বরং ন্যাচারাল টিয়ারটাকে বেশি প্রেফার করা হয়। ন্যাচারাল টিয়ারটা কিভাবে রিডিউস করা যায় সেটার চেষ্টা আমরা করতে পারি। ন্যাচারাল টিয়ার হলে যেটা হচ্ছে যে আপনার টিস্যুর মাঝে যেই উম, আমাদের যে সেলের মাঝে তো কিছু লিকুইড স্পেস থাকে, টিয়ারটা সেই লিকুইড স্পেস গুলোতে হচ্ছে, তখন আমাদের পরবর্তীতে পেইনটা কম হয়। কিন্তু এপিসিওটমি আমাদের আহ, সেই টিস্যুগুলোতেই কাট করা হয়, যার কারণে পেইনটাও বেশি হয়। আর আমরা চেষ্টা করতে পারি বিভিন্ন পজিশনের মাধ্যমে এবং পেরিনিয়াল এরিয়ার যে ব্যায়াম এবং পেরিনিয়াল মাসাজ, আবার শরীরে পর্যাপ্ত ফ্যাট ইত্যাদি খাওয়ার মাধ্যমে ইলাস্টিসিটি বাড়াতে, হ্যাঁ আমাদের টিস্যুগুলো, যাতে করে আমাদের ন্যাচারাল টিয়ারও যেন কমে আসে ইনশাল্লাহ। এই জিনিসগুলো নিয়ে আস্তে আস্তে কিছু টিপস আপনাদের সাথে টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হবে। তো অনেকে টিআর কি জিনিস সেটাও আপনারা একটা আর্টিকেল দেওয়া হবে ইনশাল্লাহ। তো হয়তো বা আপনার আগে, যাদের নর্মাল ডেলিভারি আগে হয়েছে তারা বুঝতে পারছেন বিষয়টা বেশি ভালো করে। আর ইনশাল্লাহ এটা নিয়ে সি সেকশনের ক্লাস আরো ভালো করে জানবেন। হুম। তো আজকের ক্লাসে আমার মনে হয় এরকম কারো নাই, তাই না? তাহলে আপনারা যাদের সমস্যা নাই ইনশাল্লাহ ব্যায়ামটা করতে পারেন। আমি এখন তাহলে আহ স্কোয়াড সংক্রান্ত যা যা আপনাদের জানানোর মোটামুটি জানালাম। এখন ব্যায়ামের ভিডিওটা আমি শেয়ার করি, আপনারা প্রথমে দেখবেন, আমি সেকেন্ড টাইম আবার প্লে করবো। তখন তখন হচ্ছে কি আপনারা ব্যায়ামটা একসাথে করবেন ইনশাল্লাহ।
আলাইকুম। আমরা এখন দেখবো স্কোয়াট এক্সারসাইজ। এটার জন্য আপনাকে দুই পা দুই দিকে ছড়িয়ে দাঁড়াতে হবে। আপনার পেট যত বড় হবে তত আপনার বেশি দুধ ছড়ানোর প্রয়োজন হবে। প্রথমেই আবার দুই হাত সামনে এভাবে মেলে ধরলাম। এরপর নিচের দিকে বসার মতো করে আস্তে আস্তে বসে যেতে হবে এবং বসার সময় আপনার এর দিক সামান্য বাঁকা করবেন যেন আপনার শরীরের ভরটা আপনার হিটের উপর থাকে। তারপর আস্তে আস্তে নিচে এভাবে বসে যাবেন। বসার পর আপনার দুই হাত এভাবে সামনে নিয়ে এসে কর্মী দিয়ে দুই হাঁটু আস্তে আস্তে বাহিরের দিকে চাপ দিবেন যাতে আপনার পায়ের ভেতরের অংশ স্ট্রেচ হয়। এভাবে যতক্ষণ আপনি পায়ের থাকবেন। এরপর ওঠার সময় হাত প্রথমে ধরে রাখবেন এবং হিপের উপরে ভর দিয়ে হিপ আগে তুলে তারপর আস্তে আস্তে নিচে উঠবেন। এটা করার সময় আপনার পা সবসময় ফ্লোরের সাথে স্ট্রেট থাকতে হবে। অনেকে আছেন যারা পা স্ট্রেট রেখে নিচে বসতে পারে না, তাদের পা অনেক সময় উঁচু হয়ে থাকে। এটা কোনোভাবেই করা যাবে না এই ব্যায়ামের সময়। আপনার যদি ভাবেন পা স্ট্রেট রাখতে অসুবিধা হয় তাহলে আপনি হাসবেন বা অন্য কোনো সহযোগীর সাথে হাত ধরে একসাথে বসতে পারেন যাতে করে আপনার মাথা স্ট্রেট থাকে। এবং ডিপ স্কোয়াট জোর করে করতে যাবেন না। যদি আপনি আরামদায়ক পথ না করেন তাহলে এটা জোর করে করবেন না। ততটুকু পর্যন্ত স্কোয়াট করবেন যতটুকু আপনার জন্য করতে আরামদায়ক হবে। আসসালামু আলাইকুম। আচ্ছা আপুরা, আপনারা কি বুঝতে পেরেছেন? আমি কি আরেকবার এখন প্লে করব? আপনারা যদি রেডি বলেন তাহলে আমি আরেকবার প্লে করব এবং আমি বলবো যে আপনারা সাথে সাথে একটু করেন এবং তারপরে আমাকে ফিডব্যাক জানাবেন ঠিক মতো করতে পারছেন কিনা। হ্যাঁ, এর পরের বার আমি আবার প্লে করছি এবং আপনারা সাথে সাথে করবেন, ঠিক আছে? যাদের এখন কোনো সমস্যা নাই এক্সারসাইজে, ইনশাল্লাহ। ঠিক আছে, আমি তাহলে প্লে করি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমরা এখন দেখবো স্কোয়াট এক্সারসাইজ। এটার জন্য আপনাকে দুই পা দুই দিকে ছড়িয়ে দাঁড়াতে হবে। আপনার পেট যত বড় হবে তত আপনার বেশি দুধ ছড়ানোর প্রয়োজন হবে। প্রথমেই আমরা দুই হাত সামনে এভাবে মেলে ধরলাম। এরপর নিচের দিকে বসার মতো করে আস্তে আস্তে বসে যেতে হবে এবং বসার সময় আপনার এর দিক সামান্য বাঁকা করবেন যেন আপনার শরীরের ভরটা আপনার হিপের উপর থাকে। তারপর আস্তে আস্তে নিচে এভাবে বসে যাবেন। বসার পর আপনার দুই হাত এভাবে সামনে নিয়ে এসে কর্মী দিয়ে দুই হাঁটু আস্তে আস্তে বাহিরের দিকে চাপ দিবেন যাতে আপনার পায়ের ভেতরের অংশ স্ট্রেচ হয়। এভাবে যতক্ষণ আপনি পায়ের থাকবেন। এরপর ওঠার সময় হাত প্রথমে ধরে রাখবেন এবং হিপের উপরে ভর দিয়ে হিপ আগে তুলে তারপর আস্তে আস্তে নিচে উঠবেন। এটা করার সময় আপনার পা সবসময় ফ্লোরের সাথে স্ট্রেট থাকতে হবে। অনেকে আছেন যারা পা স্ট্রেট রেখে নিচে বসতে পারে না, তাদের পা অনেক সময় উঁচু হয়ে থাকে। এটা কোনোভাবেই করা যাবে না এই ব্যায়ামের সময়। আপনার যদি ভাবেন পা স্ট্রেট রাখতে অসুবিধা হয় তাহলে আপনি হাসবেন বা অন্য কোনো সহযোগীর সাথে হাত ধরে একসাথে বসতে পারেন যাতে করে আপনার মাথা স্ট্রেট থাকে। আচ্ছা, এতটুকু শুনে যথেষ্ট, ইনশাল্লাহ। আপনারা তাহলে আমাকে বলেন করতে পেরেছেন কিনা, কোনো অসুবিধা হলো কিনা বা কেমন লাগলো। নিশাত তাসনিম আপু, হ্যাঁ, স্কোয়াট থেকে ওঠার পজিশনটা নিচ থেকে ওঠার জন্য পারফেক্ট একটা পজিশন। এটা হচ্ছে গিয়ে আপনি হিপের উপরে ভর দিবেন। প্রেগনেন্সিতে হিপ মাসেল স্ট্রং করাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেহেতু সামনে শরীরের অ্যাবডোমেনটা, তলপেটটা অনেক বেশি ওয়েট ক্যারি করছে, তার বিপরীতে হিপ মাসেল স্ট্রং করাটা জরুরি যাতে শরীরে একটা ব্যালেন্স থাকে। আর প্রেগনেন্সি একটা ভালো সময় হিপ মাসেল স্ট্রং করার জন্য। তো সেক্ষেত্রে নিচ থেকে ওঠার সময় হিপের উপর ভর দিয়ে ওঠাটাই বেশি ইম্পর্টেন্ট। না, এ সময় ডাক ফিট অবস্থায় থাকলে সমস্যা নেই, যেহেতু আপনি এ সময় দুই পা দুই দিকে ছড়াচ্ছেন। আচ্ছা, আফরোজা আপু, এটা ঠিক কোন সময়ের কথা বলছেন? মেরুদণ্ড বসার পর সোজা রাখবো নাকি সামনের দিকে? সামনের দিকে একটু ঝুঁকবে, ন্যাচারালি ঝুঁকবে, এটা সমস্যা নেই। স্কোয়াট কতক্ষণ হোল্ড করবেন, এটা যে প্রত্যেকটা পার্সোনালি তার নিজের উপরে, ক্যাপাসিটির উপরে। হ্যাঁ, কেউ হয়তো 15 সেকেন্ড পারেন, কেউ হয়তো 30 সেকেন্ড, কেউ 1 মিনিট, সে অনুযায়ী। তবে জোর করে বেশি সময় থাকবেন না, যার যতটুকু ক্যাপাসিটি সে অনুযায়ী। না, দুই হাত হাঁটু দিয়ে হাত দিয়ে হাঁটু চেপে ধরবেন না। হাত কনুই দিয়ে দুই হাঁটু দুই দিকে ছড়িয়ে দিবেন যাতে করে পেরিনিয়ামে আপনি একটা স্ট্রেচ ফিল করেন। আচ্ছা, ফাতেমা রিমি আপু,
এটা ডক্টরের সাথে আসলে কথা বলে নিতে হবে। হ্যাঁ, এমন ডক্টর আছেন যারা হচ্ছে গিয়ে, আর আমাদের বাংলাদেশের গাইডলাইনেও কিন্তু এখন আছে, গাইনোকোলজির গাইডলাইনে যে প্রয়োজন ছাড়া যেন এপিসিওটমি দেওয়া না হয়, কিন্তু এখনো প্র্যাকটিসে সেই জিনিসটা ওভাবে উঠে আসে নাই। তো আপনাকে ডক্টরের সাথে কথা বলবেন, তারপর ওনার মনোভাব কেমন সেটা দেখবেন। স্কোয়াট করার সময় সাধারণত পেটের চাপ পড়ে না তো, তাহলে হয়তো বা আপনার পা একটু ছড়াতে হতে পারে। আচ্ছা, ব্যায়ামগুলো অবশ্যই ঠিক খাওয়ার পর পর করা ঠিক না, খাওয়ার 1-1.5 ঘন্টা পরে করাটা উচিত। হাঁটুতে ভর দেওয়ার কথা তো বলিনি, মনে হয় হিপে ভর দেওয়ার কথা বলেছি। ফ্লোরে হাত রেখে ওঠার সময় আপনার হিপটা আগে তুলে হিপের উপর ভর দিয়ে তারপরে উঠবে। আচ্ছা, একজন আপু যে বললেন পা সোজা রাখার ব্যাপারটা, আচ্ছা পা সোজা রাখার ব্যাপারটা মনে হয় যে পায়ের পাতা স্ট্রেট রাখার কথা বলেছি। হ্যাঁ, পরে আমি কিন্তু দেখালাম ভিডিওতে যে অনেকে পায়ের পাতা সোজা রাখতে পারে না, পায়ের পাতাটা তারা একটু উঁচু করে রাখে, ওটা স্কোয়াটের জন্য মানে ওটা কারেক্ট পজিশন না, এটাই বোঝাতে চেয়েছি। আচ্ছা, শারমিন আক্তার আপু, আস্তে আস্তে করতে হবে যদি আগে থেকে অভ্যাস না থাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা স্কোয়াটটা দেখলাম, আমরা তাহলে এখন পরবর্তী এক্সারসাইজে চলে যাই ইনশাল্লাহ। পরবর্তী এক্সারসাইজ হচ্ছে আমাদের পেলভিক রক। হ্যাঁ, পরবর্তী এক্সারসাইজ হচ্ছে পেলভিক রক। পেলভিক রকের যে পজিশনটা সেটা হচ্ছে এরকম 4 হাত পায়ে থাকার পজিশন। তারপরে শুধু আমাদের যে পেলভিসটা সেটার মুভমেন্ট হবে। ঠিক আছে, সেটার মুভমেন্ট আমরা কিভাবে করব সেটাই আগে ভিডিওতে ইনশাল্লাহ দেখে আসি। আচ্ছা, কারো যদি ভিডিও নিয়ে কোনো কনফিউশন থাকে, ইনশাল্লাহ রেকর্ড দেওয়া হবে, এই ভিডিওগুলো আলাদা করে দেওয়া হবে, আবারও শুনে ইনশাল্লাহ ক্লিয়ার হতে পারবেন। আসসালামু আলাইকুম। আমরা এখন দেখবো পেলভিক রক এক্সারসাইজ। এই এক্সারসাইজটা করার জন্য আপনাকে হাত ও হাঁটুতে ভর দিতে হবে। আপনার হাত একদম আপনার কাঁধের সাথে স্ট্রেট লাইন হিসাবে থাকবে, সামনেও থাকবে না, বেশি পিছনেও থাকবে না। এবং আপনার আপনার হিপ আপনার হাঁটুর সাথে একদম স্ট্রেট লাইন হিসাবে থাকবে। এরপর এই এক্সারসাইজটা 3টা স্টেজ। প্রথম স্টেজে আপনি হিপ উপরের দিকে পয়েন্ট করবেন এবং এইটা কোমরে ব্যথার জন্য খুবই আরামদায়ক। দ্বিতীয় স্টেজ হচ্ছে আপনার হিপ আপনি সামান্য একটু সোজা করে আনবেন। খুব বেশি সোজা করতে জানেন না, তাহলে আপনার কাঁধ এরকম উঁচু হয়ে যাবে। আমরা এখানে তাকে কোনো ব্যাপার নেই, অন্য কোনো কিছু আপনার করবে না, সোফা খায় হিপটা নড়বে। তাহলে স্টেজ 1 আপনার হিপ উপরের দিকে পয়েন্ট হবে। স্টেজ 2 সোজা হবে সামান্য, এবং স্টেজ 3 এটা আপনি হিপ ভিতরের দিকে ফুটিয়ে আনবেন। এটা হবে 1 2 3 1 2 3। আপনার শরীরের অন্য কোনো অংশ পড়বে না। এটা আয়ত্ত করতে একটু সময় লাগতে পারে, কিন্তু একবার আয়ত্ত হয়ে গেলে এটা খুবই আরামদায়ক একটা ব্যায়াম। এবং এর ফলে যেটা হচ্ছে, এভাবে থাকার কারণে আপনার পেটের ডাউন ফিগারগুলো স্ট্রেস হতে সাহায্য করবে, আপনার পেটের মাসেল টোন ভালো হবে। এবং আমরা যেটা জানলাম, বাচ্চার জন্য অপটিমাল ফিটাল পজিশনিং যেটা বাম দিকে থাকা লেগ অকিপুট অ্যান্টেরিয়র পজিশন, যেটা এই ভঙ্গিটা বাচ্চাকে সেই পজিশনে আসতেও উৎসাহিত করে। আসসালামু আলাইকুম। আপনারা বুঝতে পেরেছেন কিনা ব্যায়ামটা? এখানে কিন্তু আপনার পেলভিস ছাড়া আর কিছুই মুভমেন্ট হবে না। হ্যাঁ, আপনার কাঁধ ওঠানামা করবে না, শরীরের অন্য কোনো অংশ না, জাস্ট পেলভিসটা বাইরের দিকে পয়েন্ট হবে, তারপর হচ্ছে ভিতরের দিকে গুটিয়ে আসবে। ঠিক আছে, তাহলে আমি এটা আরেকবার প্লে করতে চাচ্ছি, আপনারা করেন। প্রথম প্রথম হয়তো এটা একটু আয়ত্ত করতে সময় লাগবে, বারবার প্র্যাকটিস করতে করতে ইনশাল্লাহ, জিনিসটা একটু ইজি হবে না। ক্যাট কাউ পজিশন এটা না, এটা জাস্ট পেলভিক রক। হ্যাঁ, পেলভিসের মুভমেন্ট, ক্যাট কাউ হচ্ছে ডিফারেন্ট, সেখানে আপনার শোল্ডার মুভ করে। হ্যাঁ, না আপনার কোমরও নড়বে না, এটা জাস্ট আপনার পেলভিসটা নড়বে। হ্যাঁ, পেলভিসটা বাইরের দিকে পয়েন্ট করবেন, তারপর আবার ভিতর দিকে গুটিয়ে আনবেন। আমি তাহলে একবার প্লে করি, আপনারা 4 হাত পায়ে একটা পজিশন নেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা এখন দেখবো পেলভিক রক এক্সারসাইজ।
এই এক্সারসাইজটা করার জন্য আপনাকে হাত ও হাঁটুতে ভর দিতে হবে। আপনার হাত একদম আপনার দাঁতের সাথে স্ট্রেট লাইন হিসাবে থাকবে, সামনেও থাকবে না, বেশি পিছনেও থাকবে না। এবং আপনার হিপ আপনার আপনার হাঁটুর সাথে স্ট্রেট লাইন হিসাবে থাকবে। এরপর এই এক্সারসাইজটা 3টা স্টেজ। প্রথম স্টেজে আপনি হিপ উপরের দিকে পয়েন্ট করবেন এবং এইটা কোমরে ব্যথার জন্য খুবই আরামদায়ক। দ্বিতীয় স্টেজ হচ্ছে আপনার হিপ আপনি সামান্য একটু সোজা করে আনবেন। খুব বেশি সোজা করতে জানেন না, তাহলে আপনার কাঁধের উপর উঁচু হয়ে যাবে। আমরা এখানে কাঁধের কোনো ব্যাপার নেই, অন্য কোনো কিছু আপনার নড়বে না, শুধু আপনার হিপটা নড়বে। তাহলে স্টেজ 1 আপনার হিপ উপরের দিকে পয়েন্ট হবে, স্টেজ 2 সোজা হবে সামান্য, এবং স্টেজ 3 এটা আপনি হিপ ভিতরের দিকে উঠিয়ে আনবেন। এটা হবে 1 2 3 1 2 3। হ্যাঁ, শরীরের অন্য কোনো অংশ নড়বে না। এটা আয়ত্ত করতে একটু সময় লাগতে পারে, কিন্তু একবার আয়ত্ত হয়ে গেলে এটা খুবই আরামদায়ক একটা ব্যায়াম। আচ্ছা, আপুরা যারা করেছেন এতটুকু পর্যন্ত দেখাই যথেষ্ট। যারা করেছেন একটু ফিডব্যাক দিবেন কেমন লাগলো, কোনো সমস্যা হলো কিনা। আর একজন আপু বলছেন থার্ড স্টেপটা বুঝেন নাই। এটা থার্ড স্টেপটা হচ্ছে কি ফার্স্ট স্টেপের জাস্ট বিপরীত। ফার্স্ট স্টেপে আপনি পেলভিসটা বাইরের দিকে পয়েন্ট করছেন, আর থার্ড স্টেপে পেলভিসটা আপনি ভিতরের দিকে পয়েন্ট করবেন যতটুকু পারেন। হ্যাঁ, লেজ গোটানো বলি না একটা কথা, আমাদের এই থার্ড স্টেপটা হচ্ছে বিষয়টা সেরকম, তো লেজ গোটানোর মতো, যে পেলভিসটা আমরা ভিতর দিকে একটু গুটিয়ে আনবো। আচ্ছা, হাতে যদি ব্যথা লাগে এটা করতে পারেন যে কোনো একটা বালিশ বা কুশনের উপর হাতটা রাখতে পারেন, অথবা হাতটা সোজা স্ট্রেট না রেখে একটু মুঠ করে রাখতে পারেন। ঠিক আছে, তাহলে জিনিসটা একটু ইনশাল্লাহ ইজি হবে। আচ্ছা, এরপর পেলভিক রক তো আমরা দেখলাম। পেলভিক রকের উপকারিতা কি? তলপেটের পেশিকে মসৃণ করে, তলপেটের মাসেল গুলোকে বেটার করে। হ্যাঁ, কোমরের নিম্নাংশে আরাম দেয়। অনেক সময় যে কোমর ব্যথা হয়, কোমর ব্যথায় কিন্তু প্রেগনেন্সি জনিত যে কোমর ব্যথা সেখানে সেটাতে আরাম দেয়। আর আরেকটা হচ্ছে যে আমরা কিছুক্ষণ আগে জানলাম যে বাচ্চার পিঠ যদি মায়ের পিঠের দিকে থাকে তখনও লেবারের সময় কিন্তু প্রেগনেন্সিতে কোমর ব্যথা অনেক হয়। সেই সময় আপনি যদি প্রেগনেন্সি প্লাস লেবারের সময়ও যদি এই পেলভিক রক এক্সারসাইজটা করেন, বাচ্চার কিন্তু পজিশন ঘুরে আসতে হেল্প করে, পিঠের দিক থেকে বাচ্চা তার আপনার পেটের দিকে ঘুরে আসতে হেল্প করে। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে আমরা জানলাম যে লেবারের প্রতিটা পেইন আপনার কি করবে, জরায়ুকে সামনের দিকে ঝুঁকিয়ে আনবে। তো আপনার পেটের মাসেল অলরেডি আপনি এই এক্সারসাইজটা করলে সেই ব্যাপারে একটা ট্রেনিং পাচ্ছে। তো আপনার জরায়ুকে সামনের দিকে নিয়ে আসে এই পেলভিক রক এক্সারসাইজ। আর তো কোমর ব্যথার কথা তো বললাম, তো এটার একটা নির্দিষ্ট পরিমাণ আমরা দিয়ে দিচ্ছি, দিনে 50 বার। হ্যাঁ, 5 বার করে আপনি 50 বার করে করতে পারেন। আপনি মনে করেন যে প্রতি প্রতি সালাতের পরে যদি আপনি জায়নামাজে বসে 50 বার করলেন, হ্যাঁ, জিকির আজকারের পরে টেলার সিটিং এ জিকির আজকার করলেন, তারপর আপনি জায়নামাজে বসে যদি 5 বার সরি 10 বার করে করেন, সারাদিন আপনার 50 বার হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে জিনিসটা খুব কঠিন না আর কি। আচ্ছা, কোনো কোনো ব্যায়ামে কারো যদি বেশি সমস্যা হয় তাহলে আহ তাহলে তারা সেটা করবে না ইনশাল্লাহ। মাহফুজা সিদ্দিকা আপু, আস্তে আস্তে ইনশাল্লাহ জিনিসটা আরেকটু ইজি হবে, যে আপনি মেইনলি খেয়াল রাখবেন আপনার পেলভিসের মুভমেন্টের দিকে। নিশাত তাসনিম আপু, না এটাতে তো পেটের উপর দিয়ে কোনো চাপ লাগার কথা না। তবে প্রেগনেন্সি কত উইক যদি একটু পেট বড় থাকে তাহলে যখন আপনি থার্ড স্টেপটা করবেন তখন পেটে একটু আপনি হালকা একটা টান অনুভব করতে পারেন, তবে সেটা কোনো সমস্যা না। আচ্ছা, হয়তোবা জিনিসগুলোতে আপনাদের অভ্যাস নেই বলে বিভিন্ন রকমের সিমটম দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে প্র্যাকটিস করলে সেই জিনিসগুলো কমে আসতে পারে। হ্যাঁ, ইনশাল্লাহ। কিন্তু কেউ যদি বেশি সমস্যা বোধ করেন তিনি করবেন না, বা গ্যাপ দিয়ে পরে আবার করে দেখতে পারেন। ব্যায়ামগুলো কখন থেকে করবেন এটার একটা জেনারেল উত্তর কিন্তু আমি একদম ক্লাসের শুরুতে দিয়ে দিয়েছি, সবার জন্য দিয়ে দিয়েছি। আচ্ছা, বাটারফ্লাই এরপরে হচ্ছে গিয়ে শেষ এক্সারসাইজ আমাদের আজকে, যেটা আমরা ভিডিও দেখবো এবং প্র্যাকটিক্যালি করবো ইনশাল্লাহ, সেটা হচ্ছে বাটারফ্লাই। বাটারফ্লাইতে এখানে বসার পজিশনটা দেখেন, বসার পজিশনটা এরকম হবে, এবং আমরা ভিডিও দেখে আসি। আচ্ছা,
আলাইকুম। আমরা এখন বাটারফ্লাই এক্সারসাইজটি দেখব। এটা দেখার জন্য আপনাকে নিচে ভাবে বসতে হবে। আপনার দুই পায়ের গোড়ালি একটা সাথে একটা লাগানো থাকবে এবং আপনি পিছনে কোনো দেয়াল বা কোনো কিছুর সাথে হেলান দিয়ে বসবেন। আপনাকে একটু সামনে বসতে হবে যাতে আপনি হেলান দিতে পারেন। যদি আপনার পিছনে কিছু না থাকে তাহলে আপনি হাত দিয়েও পিছনে একটা হেলান দিতে পারেন। মায়ের পেট যত বড় হবে পিছনে যে জিনিসটা থাকবে সেহেতু মাকে তত সামনে বসতে হবে। আর এই এক্সারসাইজ মূলত পেট মাঝখানে চলে আসে। এখানে প্রথমে আমরা মা কি হাঁটলে একসাথে করবেন। এরপর হাত দিয়ে কিছুটা চাপ দিলেন, চাপ দিয়ে হাঁটুটাকে নিচে নামাবেন, দুই পায়ের হাতকে নিচে নামাবেন। নিচে নামানোর সময় মা কতটুকু চাপ দিলেন যাতে হাঁটুকে ওয়ার্কআউট করতে হয়, হাঁটু যেন একটা প্রেশার পায়। যখন আবার উঠাবেন তখন কোনো চাপ দিতে হবে না। এই এক্সারসাইজটা মূলত আপনার হাজবেন্ড অথবা অন্য কারোর সাথে করতে বেশি সুবিধা হবে। কারণ সামনে যিনি থাকছেন যার সাথে করবেন তিনি আপনার সামনে বসবেন, আপনার হাঁটুতে হাত রাখবেন এবং ওনাকে যথেষ্ট পরিমাণ প্রেশার দিতে হবে যাতে আপনার পা ঠিক মতো ওয়ার্কআউট করতে পারে। ভাই যেন একটা বেশ ভালো প্রেশার পড়ে, কিন্তু আবার এতটাও প্রেশার না যে মা ব্যথা পায়। চাপ দিয়ে মাথাটা নিচে নামাবেন। এরপর উপরে উঠানোর সময় যিনি সামনে আছেন তিনি আর মায়ের হাঁটুতে হাত রাখবেন না, মায়ের সামনে এইভাবে উঠাবেন। আর তিনি যদি তাড়াহুড়া করেন তাহলে মায়ের গ্রয়েন মসলেটে চাপ দিতে পারে, চাপ দিয়ে ফেলতে পারে এবং মা ব্যথা পাবেন তাতে। এভাবে এক্সারসাইজ করার সময় আপনার হাঁটু প্রজাপতি টানার মতো ভাবে নড়তে থাকবে। এর ফলে আপনার পায়ের স্ট্রেংথ বাড়বে, যেটা লেবারের সময় খুবই প্রয়োজন হবে। মায়ের পা যদি যথেষ্ট স্ট্রং না হয় তাহলে মা লেবারের সময় অ্যাক্টিভ থাকতে পারবেন না। আসসালামু আলাইকুম। বোঝা গেছে ব্যায়ামটা পুরো? আচ্ছা, এটা আমরা প্র্যাকটিক্যালি করবো না কারণ এটা আসলে একা করা যায় না। হ্যাঁ, একা এই ব্যায়ামটা ইফেক্টিভলি করা যায় না। তাই এটা আমরা এখন এভাবে করবো না। ইনশাল্লাহ এটা হাজবেন্ড ওয়াইফ বন্ডিং টাস্ক হিসাবে আপনাদেরকে দেওয়া হবে। আর হ্যাঁ, তখন এটা দুজনে মিলে করবেন অথবা কারো যদি হাজবেন্ড কাছে না থাকে তিনি বাসার অন্য কারোর সাথে করতে পারেন ইনশাল্লাহ। কারণ এটা একা করলে আহ, আপনার যে একটা কাউন্টার প্রেশার দিতে হয় আপনার হাঁটুর নিচে হাত রেখে, সেটা করা যায় না। হ্যাঁ, সেই প্রেশারটা দেওয়ার মতো মানে অন্য একজন সাপোর্ট পার্সনকে সেটা প্রেশারটা দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, শাইমা আপু পেলভিস মানে সেটা আজকের ক্লাসে বলি নাই, সেটা আমরা শর্ট ভিডিও দিয়েছিলাম। শর্ট ভিডিওতে আমি এই জিনিসগুলো এক্সপ্লেন করেছি। ক্লাসের আগে শর্ট ভিডিও দেখার জন্য বলেছিলাম। টেলিগ্রাম চ্যানেলে যে মেসেজগুলো দেওয়া হয় সেগুলো ইনশাল্লাহ খেয়াল করবেন। চ্যানেলে আমরা শুধু ইম্পর্টেন্ট মেসেজগুলো দিই। তো শর্ট ভিডিওটা ইনশাল্লাহ দেখে নিয়ে তারপর যদি ক্লাসটা রিপিট করেন ইনশাল্লাহ বুঝতে সহজ হবে। আচ্ছা, বাটারফ্লাই এক্সারসাইজটা তাহলে ইনশাল্লাহ আপনারা কোনো সাপোর্ট পার্সনের সাহায্য নিয়ে করবেন এবং এমন ভাবে বসতে হবে যাতে পেট যদি বড় হয় তাহলে কিন্তু পেট যেন একটা স্পেস পায়। আর পেট যখন আরো বেশি বড় হয়ে যায় প্রেগনেন্সির শেষ দিকে তখন পা যে একসাথে লাগাতে হবে ব্যাপারটা এরকম না, পা জাস্ট উঠানোটাই যথেষ্ট। এবং আপনার সামনে যিনি বসবেন তিনি হচ্ছে আপনার হাঁটুর নিচে হাত রেখে আপনি যখন হাঁটু নামাবেন তখন তিনি হাঁটুকে একটা বিপরীতমুখী প্রেশার দিবেন, যাতে করে আপনার হাঁটু নামাতে গেলে আপনি একটু এনার্জি ব্যয় করে তারপর নামাতে হয়। হ্যাঁ, এটা আপনার উরুর পেশিকে বেটার করবে, থাইয়ের যে মাসেল সেটাকে বেটার করবে, পায়ের ক্লান্তি প্রতিরোধে সাহায্য করবে, পাগুলোকে আরো ফ্লেক্সিবল করবে। তো পায়ের যে মুভমেন্টটা হয় তার ফলে যে পায়ের ফ্লেক্সিবিলিটি আসা সেটা বাড়বে এবং আপনার পেরিনিয়াম এরিয়াকেও স্ট্রেচ করতে সাহায্য করবে। এটা দিনে খুব বেশি না, 20 বার মাত্র। আর যদি হাজব্যান্ডের সাথে প্র্যাকটিস করেন তাহলে উনি যে সময়টাতে বাসায় থাকেন হয়তো ফজরের পর বা রাতে ঘুমের আগে, সেই সময়টা একটা নির্দিষ্ট সময় করে নিতে পারেন যাতে করে 20 বার একবারে করে ফেলতে পারেন ইনশাআল্লাহ এক্সারসাইজটা। যত তানিয়া আপু যত বেশি বার করতে পারেন ততই তো ভালো। মাঝে মাঝে মিস হলে তো সেটা হইতেই পারে। আচ্ছা, আমরা রেকর্ড দিয়ে দিব, ভিডিওগুলো আলাদা করে দিয়ে দিব। তো ক্লাসের মাঝে আমরা খুব বেশি আর সময় দিব না। মাকসুরাত আপু, আপনি যদি শর্ট ভিডিও দেখে থাকেন তাহলে জানবেন যে এক্সারসাইজ ওভারঅল আপনার শরীরে ব্লাড সার্কুলেশন বাড়াবে। হ্যাঁ, তো শরীরে ব্লাড সার্কুলেশন যখন বাড়ে তখন প্লাসেন্টাও যেহেতু আপনার শরীরের একটা অংশ, সেখানে ব্লাড ফ্লো বাড়বে ইনশাল্লাহ। ঠিক আছে? এই ভিডিওটা যেহেতু আমরা এখন প্র্যাকটিস করছি না তাই এখন আর প্লে করবো না, রেকর্ডে পাবেন, প্লাস আলাদা করে এই ভিডিওগুলো দিয়ে দিব ইনশাল্লাহ, আপনারা বারবার দেখে নিতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, লাস্ট যেই কথাটা আজকে বলবো সেটা হচ্ছে বার্থ বল নিয়ে ব্যায়াম। বার্থ বল নিয়ে ব্যায়াম, বার্থ বল সম্পর্কে অনেকে হয়তোবা জানেন। এটা আপনারা পেতে পারেন হচ্ছে গিয়ে এখন অনলাইনেও বার্থ বল কিনতে পাওয়া যায়। বেশ কিছু জায়গা আছে, বেশ কিছু সব মেটার্নিটি বা বেবি আইটেম নিয়ে কাজ করে যারা, সেরকম পেজগুলো বার্থ বল রাখে অনেক সময়।
আবার যারা স্পোর্টস আইটেম নিয়ে কাজ করে অফলাইনে কিনতে চাইলে ডিসিসি মার্কেট, বসুন্ধরা, স্টেডিয়াম সেই সব জায়গাতেও পাবেন ইনশাল্লাহ। বাট বল কেনার ক্ষেত্রে যেটা হচ্ছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সঠিক আকৃতির বল আপনার ওজন এবং উচ্চতা অনুযায়ী যেটা দরকার হবে, এবং সামনাসামনি দেখে কিনলে আপনি যদি বসে কিনতে পারেন তাহলে ভালো হয়। আপনার হাঁটু এবং পায়ের পাতা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, হ্যাঁ, অথবা সামান্য হিপের চাইতে আপনার হাঁটু সামান্য একটু নিচে থাকবে, কিন্তু কোনোভাবেই আপনার হাঁটু হিপের উপরে উঠবে না। উপরে উঠে থাকে আপনার বলের সাইজটা, তার মানে ছোট, ওটা আপনার জন্য আইডিয়াল সাইজ না। হ্যাঁ, সাইজটা কিভাবে বুঝবেন সেটার জন্য একটা আর্টিকেল দিব ইনশাল্লাহ চ্যানেলে ক্লাসের পরে। তারপর বাট বল নিয়ে এক্সারসাইজ আমরা ক্লাসে দেখাই না, কিন্তু কিভাবে কি কি এক্সারসাইজ প্রেগনেন্সিতে করা যেতে পারে, লেবার শুরু হওয়ার জন্য করা যেতে পারে, বা লেবারের সময় করা যেতে পারে, সেগুলো নিয়ে আলাদা ইউটিউব ভিডিও ইনশাল্লাহ দিয়ে দিব। তো এক্সারসাইজের উপর অনেক এক্সট্রা ভিডিও পাবেন বা এক্সট্রা পোস্ট পাবেন টেলিগ্রাম চ্যানেলে, হ্যাঁ, আজকে ক্লাসের পরে। তো সেগুলো ইনশাল্লাহ ফলো করবেন। আর বাট বলটা হচ্ছে কি, এটা আহ একদম টাইট করে ফুলানো হয় না, একটু এমন ভাবে ফুলানো হয় যাতে আপনি একটু বাউন্স করতে পারেন। তো সেক্ষেত্রে এটা ন্যাচারালি আপনার আহ, আপনার পেলভিসের চারপাশের যে মাসেল সেখানে সেগুলোকে একটা মাসাজের একটা এফেক্ট দিবে। বাট বলটা আপনারা যারা ব্যবহার করবেন ইনশাল্লাহ চেয়ারের বদলে বাট বলে বসা, বাট বলে বসেই সব রকম কাজকর্ম করা, এই জিনিসগুলো প্র্যাকটিস করতে পারেন ইনশাল্লাহ। তো আজকে ক্লাসের পর আপনাদের টাস্ক থাকবে কিছু। হ্যাঁ, ক্লাসের ভিডিও ইনশাল্লাহ যখন রেডি হবে দেওয়া হলে তারপরে এক্সট্রা যে ভিডিওগুলো থাকবে, আরো কিছু শর্ট ভিডিও আসবে ইনশাল্লাহ। আস্তে আস্তে সময় নিয়ে দেখেন, পরবর্তী ক্লাসের আগে সময় সুযোগ আছে, বেশ কয়েকদিন গ্যাপ আছে, দেখবেন ইনশাল্লাহ আস্তে আস্তে। আর হচ্ছে কি, যে টাস্ক গুলো আসবে টাস্ক গুলো ফলো করতে চেষ্টা করবেন ইনশাল্লাহ। বার বলের ব্যায়ামের কোনো যেরকম নির্দিষ্টতা নেই, সারাদিনে ঘন ঘন করবেন। এবং আপনারা মানে বসার যে বিষয়টা আর কি, হ্যাঁ, বসার কাজটা সারাদিনে যে কোনো সময় করতে পারেন বাট বলে, কিন্তু এক্সারসাইজ সেটা হচ্ছে কি একটা নির্দিষ্ট সময় করে নিয়ে, হয়তো বিকালে বা ফজরের পর একটা টাইম করে নিয়ে বাট বলে বিভিন্ন এক্সারসাইজ আপনারা মুভমেন্টস করতে পারেন। হ্যাঁ, সেটা ইউটিউব ভিডিও দিব, সেটা দেখে করতে পারেন। আর হচ্ছে গিয়ে লেবারের সময় বিভিন্ন পজিশন নিতে বাট বল হেল্প করে। আচ্ছা, তো আজকের ক্লাস আমাদের ক্লাসের মেইন টপিক এখানে শেষ। ক্লাস থেকে শিখেছেন এমন দুটা জিনিস যদি একটু উল্লেখ করেন তাহলে আপনাদের মনোযোগ কেমন ছিল এটা বুঝে গেলে ভালো লাগবে ইনশাল্লাহ। টাইমিং একটা 10 বার করে, বাটারফ্লাই 2 বারে করা যাবে অবশ্যই। কেগেল এক্সারসাইজের কথা আসবে শর্ট ভিডিওতে ইনশাল্লাহ। আচ্ছা, স্ক্রিপ্ট করা যাবে কথাটা অর্থ কি বুঝতে পারিনি, এটা আপনারা ক্লাস নোট পাবেন, ক্লাস নোটে পাবেন ইনশাল্লাহ। জান্নাতের ক্ষেত্রে সুনিয়া কোনো পেলভিক রক অনেক উপকারী, সিজারিয়ান হলে পেলভিক রক করার কারণে অ্যানেস্থেসিয়া দেওয়া সহায়তা দেখা দেয় না, আলহামদুলিল্লাহ। আচ্ছা, কানিস ফাতেমা আপু, ফিস্টুলার সার্জারি হলে স্কোয়াটিং করা যাবে কিনা এটা আপনার গাইনি ডাক্তারকে জিজ্ঞেস করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, ব্যায়ামগুলো বুঝেছেন, ব্যায়ামগুলো নতুন ছিল। আচ্ছা, তাহলে আপনাদের লাস্ট মোমেন্ট কিছু প্রশ্ন উত্তর নেই, কিছু প্রশ্ন থাকলে এখন জানাতে পারেন। মাহফুজা সিদ্দিক আপু, সারাদিনে প্রায় স্কোয়াটের মতো বসা আলাদা করে স্কোয়াট করা লাগবে কিনা? এটা এখন যেহেতু স্কোয়াট সম্পর্কে একটু ভালোভাবে জানছেন, তো একটু সতর্কভাবে মানে মাইন্ডফুলি করবেন। বসা হয় আমাদের অনেক সময় দেখা যায় আমরা বসি আবার উঠে যাই, কিন্তু স্কোয়াটের মূল বিষয়টা হচ্ছে যে আপনি কতটা সময় ওই অবস্থায় বসে থাকছেন। হ্যাঁ, তো আপনার ওই জিনিসটা খেয়াল করবেন যে আপনি কতক্ষণ ওই অবস্থায় বসে থাকছেন, তাহলেই হচ্ছে গিয়ে এটার ইফেক্টিভনেসটা যেটা সেটা হবে ইনশাল্লাহ। লাস্ট মোমেন্ট কোনো প্রশ্ন আছে আপনার? ওকে, মিম আপু, আলহামদুলিল্লাহ। চারটে এক্সারসাইজ সাথে সাথে করেছেন, রিল্যাক্সিং লেগেছে, বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। চোখের সমস্যা কখনই আচ্ছা সম্ভব হয় না, সাবমিশন নিয়ে কোনো ক্লাস? সাবমিশন মানে কি আপু? আচ্ছা, আপনি কি লেবারের কাছে সাবমিশন এই জিনিসটা বলতে চাচ্ছেন? এগুলো নিয়ে ইনশাআল্লাহ শর্ট ভিডিও পরবর্তীতে আসবে। পেরিনিয়াম মাসাজ নিয়ে আসবে, হ্যাঁ, ক্লাসের পরে অনেক কিছু আসবে, সেখানে পাবেন ইনশাআল্লাহ। আমাকে ডিস্ট্রিবিউশন করতে পুরো চারটা প্রথম ইন্ডাকশন থেকে দেখো, পেছনের দিকে একটা ফ্রন্টে দেখা যায়। আচ্ছা, আয়েশা আপু, আহ, কোনো ব্যায়ামে যদি আপনি সমস্যা বোধ করেন তাহলে সেই ব্যায়ামটা অ্যাভয়েড করবেন ইনশাআল্লাহ। আর হচ্ছে কি, যেখানে আপনার ইনজেকশন দেওয়া হয়েছিল ওই জায়গাটা এবং তার আশেপাশের এরিয়াটা যেখানে ব্যথা অনুভব করেন সেখানে কাউকে বলবেন হাতের তালু দিয়ে আস্তে আস্তে মাসাজ করে দিতে। হ্যাঁ, তাহলে জিনিসটা উপকার হলেও হতে পারে।
আচ্ছা, জান্নাতুল ফেরদৌস তুমি অ্যাসিস্ট্যান্ট স্কোয়াড হ্যাঁ করা যাবে, নিজের ক্যাপাসিটি অনুযায়ী করা যাবে। এখন 2-3 সপ্তাহ পর সেটা একটা ব্যথা ছিল, সেটা তুমি থাকতে কখনোই বন্ধ না, রেস্টে থাকতে বলছে না, এক্সট্রিমলি গ্যাস পয়েন্ট সেটা করতে সেটা তো আছে, তো আমাদের তখন খুব বেশি প্রবলেম হয়। আচ্ছা, 2 মাস চলছে, 2-3 সপ্তাহ পর সেটা একটা ব্যথা ছিল। উম, আচ্ছা, ডাক্তার যদি রেস্টে থাকতে বলেছে, আপনার যদি একটু রেস্টে থাকতে পারেন তাহলে ভালো হয়। তবে আপনি যদি এক্সারসাইজ সব করতে হবে এরকম না, যদি আপনি হাঁটাহাঁটি করতে পারেন সেটা ভালো। হ্যাঁ, গ্যাস রিলিজ করার জন্য হাঁটাহাঁটি কিন্তু একটা ভালো এক্সারসাইজ। আপনি ধীরে ধীরে হাঁটাহাঁটির চেষ্টা করতে পারেন। যদি কোনো সমস্যা বোধ করেন তাহলে অবশ্যই সেটা আহ, তখন খেয়াল করবেন, নাকি নোটিস করবেন। তো এনে মোটামুটি রেস্টে যেহেতু থাকতে বলছে, কি রেস্টে থাকেন। আর যদি দেখেন হাঁটাহাঁটিতে আপনার পেটের সমস্যা বাড়ছে বা পেটের ব্যথা বাড়ছে, তাহলে সেটা অফ করে দিয়ে আপনি মনে করেন যে পেলভিক রক এরকম ব্যায়ামগুলো ইনশাল্লাহ করতে পারেন ইনশাল্লাহ। আচ্ছা, এমনিতে আরেকটা কথা, যেটা যাদের একটু রিস্কি প্রেগন্যান্সি বা কোনো কমপ্লিকেশনস আছে, তাদের জন্য কিছু কিছু ব্যায়াম সেফ ব্যায়াম হিসাবে আমি টেলিগ্রাম চ্যানেলে যখন ক্লাসের পর আরো পোস্ট দিব সেখানে লিখে দিব ইনশাল্লাহ। তার মাঝে কেগেল ব্যায়াম, তারপর ডিপ ব্রিদিং, এই জিনিসগুলো কিন্তু আজকে বলি নাই, এগুলো শর্ট ভিডিও হিসেবে আসবে। তো এই জিনিসগুলো সেফ ব্যায়াম ইনশাল্লাহ, যারা যাদের রিস্কি প্রেগন্যান্সি তাদের জন্য। দুই মাসের বেবি মিসক্যারেজ হয়েছে, এখন থেকে যদি এটা শুরু করে আপনাকে প্রথম 3 মাস। আচ্ছা আফরোজা আপু, আপনি কি এখন প্রেগনেন্ট না? প্রেগনেন্ট না হলে কিন্তু এখন এক্সারসাইজ করতেই পারেন। আর পরবর্তী প্রেগন্যান্সিতে মিসক্যারেজের যে লিমিট সেটা কেটে যাওয়ার পর তারপর থেকে করতে পারেন ইনশাল্লাহ। হুম। আচ্ছা বিনতে সিদ্দিক আপু, এটা কমফোর্টেবলি বসা যাবে, হ্যাঁ। বাট বল, হ্যাঁ, বাট বলে কমফোর্টেবলি বসা যাবে, আপনার সাইজটা ঠিক মতো হতে হবে আর কি। তো আপনার যদি বেশি কনফিউশন থাকে, আপনি এটা ভালো হয় অফলাইনে কোথাও থেকে কিনলে, ঠিক আছে। আচ্ছা উমে মোহাম্মদ আপু, হেলান দিয়ে যে বসা যাবে না বিষয়টা সেরকম না, হেলান দিয়েও বসতে পারেন, তবে টেলর সিটিং এও এক্সারসাইজ হিসেবে বসার চেষ্টা করবেন। আচ্ছা, লো লাইন প্লাসেন্টাতে অনেক সময় বলা হয়ে থাকে এক্সারসাইজ না করার জন্য, এখন আপনি আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলবেন। লো লাইন প্লাসেন্টা একটা সময় গিয়ে ইনশাল্লাহ উপরে উঠে যায়, ইউটেরাস যখন বড় হবে, জরায়ু বড় হওয়ার সাথে সাথে প্লাসেন্টাও পজিশন চেঞ্জ করে জরায়ুর দেয়ালে উপর দিকে উঠে আসবে। তো তখন যদি আপনি রিস্ক ফ্রি হয়ে যান তারপর থেকে এক্সারসাইজ করতে পারেন। আচ্ছা, বলগুলো ভালো জায়গা থেকে কিনলে ইনশাল্লাহ সমস্যা হবে না। তারপরেও আপনি নিজে বসার আগে আপনারই সিমিলার যদি ওয়েট এমন কারো থাকে, এমন কাউকে দিয়ে বসিয়ে আগে দেখতে পারেন। আপনার স্কোয়াট নিয়ে কোনো যদি সমস্যা না থাকে অবশ্যই করতে পারবেন। বাটারফ্লাই যদি একেবারেই অসুবিধা থাকে তাহলে, বা কোনো সাপোর্ট পারসন না থাকে, তাহলে স্কিপ করতে পারেন। করলে হচ্ছে কি আপনার সুবিধা, ইনশাল্লাহ আপনার পায়ের ফ্লেক্সিবিলিটি বাড়বে, এটাই। সুইট হোম, যে আপু আহ, মানে এই মুহূর্তে কি আপনি প্রেগনেন্ট না? আপনার ফিজিক্যাল কন্ডিশন পুরোপুরি রিকভার করলে তারপর ইনশাল্লাহ করতে পারেন। আচ্ছা উম্মে হানি আপু, আহ, আপনার প্রশ্ন টেলিগ্রাম গ্রুপে করবেন, হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা ফাতেমা রিমি আপু, ব্যায়ামগুলো আলাদা করে আবারও দিব, রেকর্ড পাবেন ইনশাল্লাহ, শুনে নিয়ে আশা করি বুঝতে পারবেন। একবার শুনে হয়তো বা ক্লিয়ার হয় নাই। আর যেহেতু ক্লাসের টাইম অনেকখানি এগিয়ে গেছে, রিপিট আর করছি না, যেহেতু রেকর্ড দেওয়া হবে। আর তারপর ভিডিও দেখার পরেও যদি আবারও কনফিউশন থাকে জানাবেন ইনশাল্লাহ। আর বল সাইজ নিয়ে ইনশাল্লাহ টেলিগ্রামে পরে জানাবো। আজকের ক্লাস তাহলে ইনশাল্লাহ এখানে